জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকেই গণপরিবহনের ভাড়া কত হবে এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন বিস্তর আলাপ আলোচনা হয়েছে এবং আমরা শুনছি যে গণপরিবহনের ভাড়া আদায় নিয়ে এক ধরনের বিশৃঙ্খলাও হচ্ছে, যেটি আমরা গণমাধ্যমের খবরে দেখছি। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতেছি ইসপানের নিউজ আওয়ার এক্সট্রায়। রোজ রাতে আপনাদের সামনে হাজির হই সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলাপ করতে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, গণপরিবহনের ভাড়া সংক্রান্ত যে পরিস্থিতি, এক ধরনের নৈরাজ্য চলছে বলে আমাদের কাছে খবর আসছে। এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যারা যুক্ত হয়েছেন তাদেরকে একটু আলাপ করিয়ে দিতে চাই দর্শকদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, রয়েছেন চট্টগ্রামের মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল এবং যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। চারজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। অধ্যক্ষ কবির আহমেদ, আপনাকে দিয়ে আলোচনাটি যদি শুরু করতে চাই। আমরা গত কয়েকদিন তো অনেক আলাপ আলোচনা শুনলাম। আজকে আমরা দেখলাম যে মালিক পক্ষের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে 2-3 দিনের মধ্যেই ঢাকা শহরে যে সিটিং সার্ভিস বা গেটলক সার্ভিস যেগুলো চলছিল সেগুলো আর থাকবে না। সে আমাদের এই পরিবহনগুলো এগুলো স্বাভাবিক যে যাত্রী পরিবহন করতো বা অন্যগুলো যেভাবে করে সেভাবেই করবে। এবং আমরা এই প্রসঙ্গটি নিয়ে এটা আপনার কাছে বিস্তারিত শুনবো। পাশাপাশি আমরা ভাড়া নিয়ে যাত্রীদের তার অভিযোগ আমাদের সহকর্মী যারা কাজ করছেন, খোঁজখবর রাখছেন, তারা তুলে আনছেন যাত্রীদের কাছ থেকে। তারা সবাই বলছেন যে বর্ধিত যে ভাড়াটি প্রতি কিলোমিটার প্রতি নতুন ধার্য করা হয়েছে, তো সেই ভাড়ার চেয়ে আসলে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে বাস্তবে। তো এই অভিযোগগুলো নিয়েও আসলে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হবেন নিশ্চয়ই। আমাদের স্ক্রিনে যে নম্বরটি দেখানো হচ্ছে সেই নম্বরে আপনি যদি ফোন করেন, দর্শক যারা যুক্ত হতে চান, আপনার কোনো প্রশ্ন কিংবা কোনো মন্তব্য নিয়ে আপনি চাইলে যুক্ত হতে পারেন। আমরা একটু যেতে চাই অধ্যক্ষ কবির আহমেদ আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। জি আমরা আসলে কিছুটা সংকটের মধ্যেই ছিলাম গত 3 দিন। আমরা প্রতিদিন, আমি কোনো না কোনো চ্যানেলে, আমার মহাসচিব কোনো না কোনো চ্যানেলে বক্তব্য রেখেছেন। সংকটটি আমরা আজকে আজকে সারাদিন আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিতে এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিতে আমাদের মহাসচিবের নেতৃত্বে আজকে সারাদিন আমরা সেখানে কাজ করেছি। এবং যে কথাটি বলেন, তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন যে আমরা আপনাদেরকে, তিনি বলেছেন যে আমাদের সিদ্ধান্তগুলি, 1 নম্বর সিদ্ধান্ত হলো আমরা স্টিকার অলরেডি বানানোর জন্য দিয়েছি। আগামীকাল থেকে ডিজেল বাসে ডিজেল গাড়ি এবং সিএনজি বাসে সিএনজি বাস স্টিকার আমরা লাগিয়ে দেব। আর গেট লক, সিটিং সার্ভিস, এই সমস্ত যে সমস্ত সার্ভিস ছিল, এই সার্ভিসগুলি আর থাকবে না কোথাও, সব একই সার্ভিস থাকবে। এই দুটি বিষয় আমরা যদি আগামী এই 2 দিনের মধ্যে সমাধান করে দিতে পারি, তাহলে যে সংকটটি, আপনার ভাড়া নিয়ে যে নৈরাজ্যের কথা আপনি বলছেন, আশা করি যে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থাকবে না। আমাদের যাত্রীদের কষ্টের জন্য, কিছু বিশৃঙ্খলার জন্য আমি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এবং অচিরেই এই দুই সংকট কেটে যাবে, কোনো বিশৃঙ্খলা হবে না। আর অতিরিক্ত ভাড়ার ব্যাপারে একটি বিষয় আমি বলে বলে রাখতে চাই আপনাদের মাধ্যমে, যে সরকার নির্ধারিত ভাড়ার বেশি কোনো সার্ভিসে যদি আদায় হয়, এই ধরনের কোনো ঘটনা থাকে, আমাদের নিকট অভিযোগ করলে আমরা অবশ্যই তার প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করব। এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও আমি অনুরোধ করব যে যদি কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করার কোনো অভিযোগ থাকে, সেই ক্ষেত্রে যেন সেখানে আইন প্রয়োগ করা হয়। তো আমার মনে হয় যে এই বিষয়টি এখন পরিষ্কার, যে কিছু অনিয়ম, কিছু সংকট ছিল, সেই সংকটগুলি আজকে আমাদের মহাসচিব এবং আমরা সবাই মিলে এর সমাধান বের করেছি। এবং তিনি বক্তব্য রেখেছেন এই বিষয়ে। এই বিষয়টি পরিষ্কারও হয়ে গেছে গণমাধ্যমের কাছে, গণমাধ্যম কর্মীরা ছিল সেখানে। তো আমার মনে হয় যে আর কোনো সংকট থাকবে না ইনশাল্লাহ। জি, আপনি যে অনুষ্ঠানটির কথা বলছেন সেখানে গণমাধ্যম কর্মীরা ছিলেন এবং সেখানে থেকে আমরা জেনেছি যে সিটিং সার্ভিসের বিষয়টি বন্ধ করা হচ্ছে। এই বিষয়টা একটু বলবেন যে এখানে আসলে বিশৃঙ্খলাটা কি হচ্ছিল বা কেন আসলে এতদিন সিটিং সার্ভিস চলছিল এবং কেনই বা বন্ধ করা হচ্ছে? আপনাদের পর্যবেক্ষণ থেকে আপনারা কেন আসলে এই সিদ্ধান্তে যাচ্ছেন? এটা যাচ্ছে এই কারণে যে সিটিং সার্ভিস এবং ক্লোজ ডোর সার্ভিস, নন স্টপ সার্ভিস, এই কথাগুলি লিখে
আহ, যে অভিযোগগুলি আমাদের কাছে ছিল, যে এগুলি কিন্তু এই বিষয়গুলি সঠিকভাবে পালন করা হতো না। দেখা যায় যে সিটি সার্ভিসের মধ্যে ওখানে যত তত যাত্রী যাত্রী উঠানামা করা হয়, এগুলি সাধারণ যাত্রীদের কাছ থেকে আমাদের কাছে অভিযোগ আছে, এবং আপনারাও আমাদের গণমাধ্যম কর্মীরা আমাদেরকে এই সমস্ত অভিযোগ জানাচ্ছেন। এই কারণে আমাদের মহাসচিব আজকে, যিনি বাংলাদেশ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, তিনি সহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই সার্ভিসগুলি, এই নন স্টপ সিটিং সার্ভিস আর থাকবে না। সবাই একই রকম ভাবে শহরে যাতায়াত করবে, এবং উন্নত বিশ্ব শহরে যে টাউন সার্ভিসগুলি থাকে সেখানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করানো হয়। কারণ স্বল্প দূরত্বে যায় বলে সেখানে দাঁড়ানোর কষ্টকর কোনো বিষয় না। এই কারণে একটাই সার্ভিস থাকবে শহরে, সিটিং সার্ভিস, নন স্টপ সার্ভিস এইগুলি আর থাকবে না। জি, তাহলে এই সিটিং সার্ভিসগুলো আসলে এতদিন কিসের ভিত্তিতে চলছিল? এগুলি আসলে আমরা তো, আপনি জানেন যে আমরা, এবং এটা সরকারের তরফ থেকেও এই ধরনের একটি বিষয় স্বীকৃত। সেটা হলো আপনি দেখবেন যে আমাদের বড় বাসগুলি, এগুলি কিন্তু 52 সিট এবং 57 সিটের স্পেসিস, এগুলি 57 সিটের গাড়ি। আমরা যখন বদলি করে দূর পাল্লায় চালাই, তখন এগুলি কোনো কোনো ক্ষেত্রে 40 সিট, কোনো কোনো ক্ষেত্রে 45 সিট, কোনো কোনো ক্ষেত্রে 36 সিট করেও আমরা এই গাড়িগুলি যাত্রী সেবা দিয়ে থাকি। ওই ক্ষেত্রে বিআরটির একটা প্রজ্ঞাপনে, এবং এবারও ভাড়া বাড়ানোর সময় এটা ওই প্রজ্ঞাপনে থাকে সব সময়, যে এই 52 সিটের বাসগুলির ভাড়া, ওই যে পরিমাণ সিট দিয়ে আমরা যাত্রী সেবা দেব, সেটাতে কনভার্ট করে ভাড়াটা নির্ধারণ করা হবে। তো ঢাকাতেও এই সিটি সার্ভিস এবং গেট লক সার্ভিস এই কথাগুলি বলে উন্নত সেবা দেওয়ার কথা ছিল, যে সিটিং সার্ভিস মানে যাত্রী অতিরিক্ত, সিটের অতিরিক্ত কোনো যাত্রী থাকবে না। গেট লক মানে যে যেখানে স্টপেজ তার বাইরে আর কোথাও দাঁড়াবে না। কিন্তু জি এই জিনিসগুলি সঠিকভাবে পালন করা হতো না বলে আমাদের কাছে অভিযোগ ছিল। আপনারাও আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ করেছেন। সেই অভিযোগগুলি আমলে নিয়েই আজকে আমাদের এই সিদ্ধান্ত, যে এই সিটিং সার্ভিস, গেট লক সার্ভিস এগুলি আর থাকবে না মহানগর। জি, আপনার কাছে আরো কয়েকটা প্রশ্ন আছে, সেগুলো আপনার কাছে আবারও ফিরে এসে সেই প্রশ্নগুলো রাখবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তার কথাটা একটু শুনতে চাই। কে আছেন আমাদের সঙ্গে? আপনার কথাগুলো একটু আমরা শুনি। জি বলুন। হ্যালো। জি শুনছি আপনার কথা, বলুন। হ্যাঁ, আচ্ছা, এই যে গণপরিবহনের যে নৈরাজ্য, সেটা সাজেশন দিতে চাই। যেটা হলো কি, যে ইন্ডিয়াতে আমি দেখছি যে যদি 1 কিলোমিটার যায়, 1 কিলোমিটার টিকিট 50 টাকা, যাই হোক সে টিকিট দেয়। যদি 2 কিলোমিটার যায়, 2 কিলোমিটার টিকিট দেয়। বাংলাদেশে টিকিটের ব্যবস্থা নেই বাসে। অনেক বড় আপনাদের একবার কথা বলছে, আপনি ওনাদেরকে বলেন যে আমি তরুণ থেকে বলছি, যে কেন এই ব্যবস্থা গভর্নমেন্ট এবং বাস মালিক সমিতি করে না, টিকিটের ব্যবস্থা কেন করে না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক একজন ফোন করেছিলেন, আমরা আরো অনেক দর্শকের ফোন প্রত্যাশায় থাকছি, যে অনেকেই হয়তো যুক্ত হতে চাইছেন। আমাদের ফেসবুক পেজেও অনেকে যুক্ত হয়ে তাদের মতামত দিচ্ছেন, আমরা সেগুলো পর্যায়ক্রমে উত্থাপন করার চেষ্টা করব। আমরা একটু চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, আপনার কাছে যে বিষয়টা শুনতে চাই, যে আমাদের কাছে অধ্যক্ষ কবির আহমেদ তিনি তো এক ধরনের ব্যাখ্যা দিলেন যে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এক ধরনের শৃঙ্খলা আনার স্বার্থে। আমরা আজকের গণমাধ্যমের খবরে যদি আমরা দেখি যে ভাড়া বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পরও তার চেয়েও, নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি টাকা নেয়ার অভিযোগে ঢাকা এবং চট্টগ্রামে একদিনের অভিযোগে ৩১৪টি বাসকে জরিমানা করেছে বিআরটি এবং ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত, এবং বেশ ৩,৩৬,৮০০ টাকা জরিমানা করা হয়েছে। আমরা একটা ব্যাপার আসলে বুঝতে চাই, আমরা জানি যে আপনাদের পরিবহনের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর এক ধরনের প্রভাব, বেশ কার্যকর প্রভাব রয়েছে বাস মালিক এবং শ্রমিকদের উপরে। আপনারা যেখানে একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এরপরেও বাস্তব ক্ষেত্রে কিভাবে বাড়তি ভাড়া আদায় করা সম্ভব, এবং যে নির্দেশনাগুলো ছিল প্রত্যেকটি বাসে নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শিত অবস্থায় রাখতে হবে, বাড়তি ভাড়া নেওয়া যাবে না, এরপরও আসলে কিভাবে সম্ভব হচ্ছিল? ধন্যবাদ আপনাকে, এটিএন নিউজ, আপনাদেরকে সবাইকে, এবং
বাংলাদেশে যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। দেখুন, চট্টগ্রামে ভাড়া নৈরাজ্য বলতে কোনো কিছু নেই। এখানে যাত্রীরা ভালোভাবেই চড়ছে, আমরাও ভালোভাবে সেবা দিচ্ছি। বিষয়টা হলো 2015 সালে আমাদেরকে যে ভাড়ার তালিকাটা দেয়া হয়েছে, সেই ভাড়ার তালিকাতে যেখানে 18 টাকা ভাড়া ছিল সেখানে আমরা 18 টাকা ভাড়া আদায় করতে পারি নাই। আমি একটা উদাহরণ দিয়ে বলছি সেটা। আমরা সেখানে 15 টাকা নিয়েছে আমাদের স্টাফরা। এখন আজকে যখন সেই 18 টাকার ভাড়াটা 25 টাকা হয়ে গেল বা 22 টাকা হয়ে গেল, তখন যাত্রীদের কাছে মনে হচ্ছে যেন অতিরিক্ত ভাড়া নিচ্ছে। কিন্তু আসলে আমাদের চট্টগ্রাম শহরে যে সমস্ত গাড়িগুলো চলে সেখানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কিন্তু আমরা অনেক কম ভাড়া নিচ্ছি। আপনি জেনে খুশি হবেন, আজকে চট্টগ্রাম মহানগরে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, এডিশনাল কমিশনার ট্রাফিক মহোদয় সভাকক্ষে আমরা চট্টগ্রামের সকল মালিক শ্রমিক সংগঠনগুলো ছিলাম। সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী 3 দিনের ভিতরে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ পুলিশ প্রশাসন এবং বিআরটি এর পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা গাড়িতে ভাড়া চার্টগুলো স্টিকার আকারে প্রিন্ট করে সেগুলো ছাপিয়ে দেওয়া হবে। এবং যে সমস্ত গাড়িগুলো ডিজেল আছে সেগুলোকে আলাদা করা হবে, এবং যে সমস্ত গাড়িগুলো সিএনজি চালিত গ্যাসে চলছে সেগুলোকে আলাদা স্টিকার দিয়ে দেওয়া হবে, যাতে যাত্রীরা বুঝতে পারে কোন গাড়িটা গ্যাসের এবং কোন গাড়িটা ডিজেলের, কোন গাড়িটাতে ভাড়া কম এবং কোন গাড়িটাতে ভাড়া বর্তমানে বৃদ্ধি পেয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে আপনারা যেটা বলছেন আমাদের প্রভাব, আসলে আমাদের প্রভাব বলতে কোনো কিছু নেই। এটা মানুষের ধারণা। আমাদের সংগঠনের সদস্যদেরকে নিয়ে আমরা কাজ করি, তাদের সুখ দুঃখে আমরা কাজ করি, তাদের আপদ বিপদে আমরা থাকি। কিন্তু আমাদের এই ব্যবসাটা হচ্ছে সেবামূলক ব্যবসা। কিন্তু এই সেবামূলক ব্যবসাটা করতে গিয়ে আমরা করোনার পর থেকে এই পর্যন্ত আমরা যে বেঁচে আছি সেটাও আমরা মনে করি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। করোনার ধাপ গিয়েছে, গাড়ির আয়কর ফিটনেস করতে গেলে আয়কর দিতে হচ্ছে ডাবল, এক একটা চাকাতে 2500-3000 টাকা করে বেড়েছে, কিন্তু সরকার সেগুলো আজকে 7-8 বছর পর্যন্ত আমাদের ভাড়া বাড়ায় নাই। এখন যেটা সরকার বাড়িয়েছে সেটা শুধু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণটা বাড়িয়েছে, অন্যান্য বিষয়গুলো সরকার আমলে নেয়নি। তারপরে আমরা পরিবহন মালিকরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু ঢাকা শহরে কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না। আমাদের চট্টগ্রামে ভাড়া নৈরাজ্য এখনো হয় নাই, আমাদের এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, এবং আমাদের এখানে কোনো ম্যাজিস্ট্রেট কোনো গাড়িকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে কাউকে জরিমানাও করে নাই। হয়তো 2-1টা গাড়িকে করেছে, যারা গ্যাস চালিত গাড়ি ছিল তারা ডিজেল চালিত বাসের সমপরিমাণ ভাড়া নিয়েছে, সেই কারণে হয়তো তাদেরকে জরিমানার আওতায় এনেছে। আমরা সকল মালিক শ্রমিক সংগঠন আমরা রাস্তায় আছি, আমরা মনিটরিং করছি, পুলিশ প্রশাসনও আমাদের সাথে আছে, বিআরটি এর ম্যাজিস্ট্রেট মহোদয়েরা আছে। আমরা আশা করি যদিও 2-1টা বিচ্ছিন্ন ঘটনা থেকে থাকে সেগুলো স্টিকার দেওয়ার পরে আগামী 3-4 দিনের ভিতরে মহানগরের পুলিশ কমিশনার মহোদয়, বিআরটি ডিডি মহোদয় কথা দিয়েছেন, ওনারা যৌথভাবে স্টিকার গুলো প্রিন্ট করে ওনারা আমাদের গাড়িতে লাগিয়ে দেবেন। আমরা দীর্ঘদিন আমাদের একটি ধারণা ছিল এবং বিআরটি এর নথিতেও আসলে বলা হচ্ছে যে উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহন সিএনজি গ্যাসে চলে থাকে, কিন্তু এখন জ্বালানি তেলের দাম বাড়ানোর পরে এসে আমরা শুনছি যে খুবই সামান্য সংখ্যক 3% মতো বাস সিএনজিতে চলছে। তো এই পরিবর্তনটা আসলে কবে হলো, বা কেন আসলে সরকারের কাছে এই তথ্যটি হালনাগাদ করা নেই? কেন আসলে এই বিভ্রান্তিটা তৈরি হচ্ছে? এই বিভ্রান্তিটা তৈরি হচ্ছে এই কারণে, প্রত্যেকটা জিনিস গাড়ির যে কোনো পার্ট চেঞ্জ করতে হলে বিআরটি এর একটা নিয়ম আছে, সেখানে আবেদন করতে হয় এবং সরকারের একটা ফি নির্ধারণ আছে, সেই ফি জমা দিয়ে সে যে ক্যাটাগরিতে কনভার্ট করতে চায় সেই ক্যাটাগরিতে যেতে পারবে। কিন্তু আমাদের এখানে আমি চট্টগ্রামের কথাই যদি বলি, মালিকরা নিজেরা যখন গ্যাসের দাম কম ছিল তখন তারা তাদের গাড়িগুলো সিএনজিতে কনভার্ট করে ফেলেছে, এবং যখন গ্যাসের দাম বেড়ে গেল 43 টাকা 45 টাকা হয়ে গেল, এবং যিনি ম্যানুফ্যাকচারার উনি গাড়িটা ম্যানুফ্যাকচারিং করেছেন কিন্তু ডিজেলের জন্য, গ্যাসের জন্য করেন নাই, যার কারণে মালিকরা কিছুদিন চালানোর পরে দেখতে পারলো যে গাড়ির ইঞ্জিনগুলো বিকল হয়ে যাচ্ছে, তখন তারা আবার সিএনজি থেকে ডিজেলে ফেরত এসেছে। চট্টগ্রাম শহরে বাসের কথা যদি আমি বলি, সেখানে আমাদের বাস আপনি শতকরা 5%ও পাবেন না সিএনজিতে। হ্যাঁ, যে সমস্ত লেগুনা গাড়িগুলো আছে, ছোট ছোট গাড়িগুলো এবং অটো টেম্পো গুলো আছে, সেগুলো 80 থেকে 90% গাড়ি সিএনজিতে কনভার্ট করা, সেগুলো সিএনজিতে চলে। ওগুলো কিন্তু গণপরিবহন। গণপরিবহন বলতে শুধু বাস বললে ভুল হবে। গণপরিবহনের মধ্যে হিউম্যান হলার আছে, বাস আছে, সিএনজি ট্যাক্সি আছে, অটো টেম্পো আছে। এখন ছোট যেই গাড়িগুলো সেই গাড়িগুলো সিএনজিতে কনভার্ট করা। বাস আমাদের বাসগুলো শতকরা 5%-এর উপরে নাই চট্টগ্রাম শহরে, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি এবং চট্টগ্রামবাসীকেও আমি আশ্বস্ত করতে পারি।
জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ঢাকা এবং চট্টগ্রামের মালিক পক্ষের দুজন নেতার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তাদের অবস্থানগুলো আমরা আসলে এক ধরনের শুনলাম। এখন আসলে তারা কি আসলে কতখানি ঠিক বললেন বা তাদের কথাগুলোর সঙ্গে কি আসলে একমত হওয়া, আমরা সাধারণ যাত্রী বা মানুষ যারা এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন, তো এই বিপরীত পক্ষের কথাগুলো আমরা একটু শুনতে চাই। আমাদের সঙ্গে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আছেন, যিনি অনেক বছর ধরে তার সংগঠন কাজ করছে যাত্রীদের অধিকার রক্ষায়। মোজাম্মেল হক চৌধুরী, আমরা দুজন নেতার কথা শুনলাম মালিক পক্ষে ঢাকা এবং চট্টগ্রামের। নিশ্চয়ই আপনার অনেকগুলো পর্যবেক্ষণ জমা হয়ে গেছে। আমরা গত কয়েকদিনে বাড়তি ভাড়া আদায়, ডিজেল বাস এবং সিএনজি বাসের ভাড়া যে পার্থক্য, এবং আমরা আজকে দেখলাম যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে, এরকম অনেকগুলো প্রসঙ্গ কিন্তু আমাদের আলোচনায় আছে। আপনার পর্যবেক্ষণগুলো একটু শুনে নিতে চাই। বাপি ভাই, ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনি আমাকে বিপরীত পক্ষ বানাইয়েন না। আমরা আসলে সবাই কিন্তু এক পক্ষ। আমাদের সবার উদ্দেশ্য কিন্তু যাত্রী সেবা সুনিশ্চিত করা। আসলে আমরা আমাদের যারা সম্মানিত মালিক ভাইয়েরা আমাদেরকে সেবা দিয়ে থাকেন, তারাও তো আমাদের অংশীজন। এখন বিষয়টা হচ্ছে আমরা যে বিষয়গুলো আজকে গত কয়েকদিন যাবত তুলে ধরবার চেষ্টা করেছিলাম, আজকে আমি মালিক পক্ষকে একটু সাধুবাদ দিতে চাই। আজকে তারা দেখেছি গত 2 দিন ব্যাপী ব্যাপক দৌড়ঝাঁপ করার ফলে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। হয়তো এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি, তবে যদি তারা আন্তরিক হয়, যে বাড়া নৈরাজ্য চলছে দেশব্যাপী, যে বাড়া নৈরাজ্য চলছে, নিশ্চয়ই এটা থামানো সম্ভব। তবে আমি এই তৎপরতাগুলো ঢাকা এবং চট্টগ্রামে লক্ষ্য করছি, কিন্তু সারা বাংলাদেশে আপনি জানেন বাসের ভাড়া বৃদ্ধির সাথে সাথে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, আমাদের আসলে যে বেলায়েত হোসেন বেলাল ভাই বলেছেন, আমাদের শুধুমাত্র বাস কে গণপরিবহন বললে ভুল হবে, এটা একেবারে সত্য কথা। এখানে ডিজেল চালিত ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে সাথেই বাস মিনি বাসের ভাড়া বাড়ালেও ভাড়া বৃদ্ধির আদেশ জারির সাথে সাথে সিএনজি চালিত, ডিজেল চালিত, পেট্রোল চালিত, অকটেন চালিত সকল প্রকার বাস, মিনি বাস, হিউম্যান হলার, অটো টেম্পো, অটো রিক্সা, প্যাডেল চালিত রিক্সা, মোটরসাইকেল, এমনকি রিক্সার ভাড়াও বেড়ে গেছে। এখন আপনার শুধু ফোকাসটা যদি আমরা বাসের উপর রাখি, তাহলে কিন্তু আমরা অন্যান্য পরিবহনকে নিয়ন্ত্রণে আনতে পারবো না। আমাদেরকে ভাবতে হবে বাসে যে পরিমাণ যাত্রী পরিবহন হয়, বর্তমানে ছোট ছোট যানবাহনগুলোতে তার চেয়েও বেশি যাত্রী বহন হয়, কারণ ছোট যানবাহনগুলো দ্রুত যাতায়াত করে, ফলে মানুষের পছন্দের জায়গা করে নিয়েছে এবং ছোট ছোট রোডগুলোতে এই সমস্ত যানবাহনগুলো চলে। এখন আমাদের আজকে আমরা মালিক সমিতির যে তৎপরতা দেখেছি, যে আশ্বাসটা আমাদেরকে দেওয়া হয়েছে ঢাকা মহানগরী থেকে সিটিং সার্ভিস উচ্ছেদ করবে, ইতিমধ্যে তারা এই রকম উচ্ছেদ আরো 2 দফা দিয়েছিলেন। যখন গণমাধ্যমগুলো সুচ্চার ছিল, জনগণের একটা প্রেসার ছিল, তখনও দিয়েছিলেন। আমি আশা করব এইবার আশ্বাস তারা সফল হবেন। যদি তারা সফল না হয়, তাহলে কিন্তু যাত্রীর জন্য, আমাদের জনগোষ্ঠীর জন্য, যাত্রী সাধারণের জন্য এটা একটা ভয়াবহ অশনি সংকেত হিসেবে দাঁড়াবে। কেননা আমরা এবার এখন দেখলাম, আপনাকে যদি আমরা বলতে যাই, আমরা লক্ষ্য করেছি সিটিং সার্ভিসের নামে যে ভাড়া নৈরাজ্য চলছিল, সেই ভাড়া নৈরাজ্যের যে প্যারামিটার, তার উপরে কিন্তু বর্তমানে বিদ্যমান যে নতুন ভাড়া সেটি যুক্ত হয়েছে। আমি আপনাকে 2-1টা উদাহরণ দিতে চাই। যদি আমি আপনাকে বলি, ঢাকার কেরানীগঞ্জের কদমতলী থেকে গুলিস্তান, যে এই পথটার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এই রুটে সরকার নির্ধারিত সর্বনিম্ন ভাড়া, এই ভাড়া বাড়ানোর আগে ছিল বাসে 7 টাকা এবং মিনি বাসে 5 টাকা। কিন্তু আমরা দেখেছিলাম যখন 7 টাকা এবং 5 টাকা ছিল, তখন কিন্তু 10 টাকা কোনো বাসে এবং 15 টাকা কোনো বাসে আদায় করা হতো। এখন এই 15 টাকার সাথে আরো 5 টাকা যুক্ত করে 20 টাকা আদায় করা হচ্ছে, অথচ সরকার নির্ধারিত মিনি বাসের এখন সর্বনিম্ন ভাড়া 8 টাকা। দেখুন, আসলে 8 টাকার জায়গায় যখন 20 টাকা হয়,
এটাকেই আমরা নৈরাজ্য বলছি, এটাকে আমরা জুলুম বলছি। আর তারা সিটিং সার্ভিসের নামে এটার বৈধতা দেওয়ার চেষ্টা করছিলেন। এখন মালিকরাও এই বিষয়টি অনুধাবন করছেন। আশা করি এটা আমরা যদি নিরসন করতে পারি তাহলে কিন্তু উভয়ের জন্য মঙ্গল। এখন কথা হচ্ছে, আপনি এই ওয়েবিলের নামে যে নৈরাজ্যটি হচ্ছে, আপনি 3 আচ্ছা, কিলোমিটার মোজাম্মেল পথে চৌধুরী, যাতায়াতের আপনাকে জন্য একটু বাসে থামাচ্ছি। যে আরোহণ করলেন। ওয়েবিলের কথা আপনি যেমন প্রসঙ্গটি তুলছিলেন, আমরা আসলে এই ব্যাপারগুলো একটু আপনার কাছ থেকেও একটু শুনতে চাই। আপনার কাছে আবারও ফিরে আসছি কিছুক্ষণ পরে। আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান আছেন, যোগাযোগ বিশেষজ্ঞ। আমরা একটু তার কথাও শুনতে চাই। আমরা আসলে বাংলাদেশের এই গণপরিবহনে যে বিশৃঙ্খলা, সেটি শুধু ভাড়ার ক্ষেত্রে নয়, পরিচালনার ক্ষেত্রেও বা রাস্তাঘাটে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও যে আমরা আসলে এক ধরনের বিশৃঙ্খলা বহু বছর ধরে দেখে আসছি, এবং এর থেকে কিভাবে একটা শৃঙ্খলা ফেরানো যায়, আমরা এই নিয়ে আসলে অনেক কথা বহুবার বলে আসছি, শুনে আসছি। কিন্তু কখনোই যে খুব কাজের কাজ কিছু হয়েছে এমন কোনো উদ্যোগ কিন্তু আমাদের সামনে কখনো দৃশ্যমান হয়নি। এবং সাম্প্রতিক জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে ভাড়া নিয়ে যে আবার এক ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, আমরা গণমাধ্যমের খবরে দেখছি যে এ নিয়ে প্রতিদিনই প্রতি মুহূর্তেই বচসা হচ্ছে যাত্রীদের সঙ্গে, পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যারা থাকেন তাদের। এবং এই ব্যাপারটি এখনো শৃঙ্খলা আসেনি, যদিও মালিক পক্ষের দুজন নেতা আমাদেরকে আশ্বাস দিলেন যে তারা চেষ্টা করছেন, মাঠে আছেন, মনিটরিং করছেন, যে খুব শীঘ্রই হয়তো একটা শৃঙ্খলা আসবে। আপনার পর্যবেক্ষণ কি বলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমি একটু আন্তর্জাতিক পরিমণ্ডলে একটু কথাটা বলতে চাই। আমাদের যে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বাড়লো, সাথে সাথে কিন্তু আমাদের আশেপাশের অনেক দেশে কিন্তু তেলের দাম বেড়েছে। আপনি দেখেন, ভারতের তেলের দাম কিন্তু দীর্ঘ সময় ধরে বেড়ে চলেছিল, এবং 3রা নভেম্বর তারা কিন্তু তেলের মূল্য কিছুটা কমিয়েছে, এবং এটা কমানোর পরেও কিন্তু বাংলাদেশের চেয়ে ভারতের তেলের দাম বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তেলের দাম যে বৃদ্ধি পেল আন্তর্জাতিক বাজারে, সাথে সাথে যে অন্যান্য দেশগুলোতে বাড়লো, তারা কি পরিবহন খাতে, বিশেষত এই যে পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহন, যেটি একটি শহরের মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ভেঙে চুরে বিভিন্ন কায়দায় যে নৈরাজ্য, সেটা কি আমরা অন্য কোনো দেশে পরিলক্ষণ করেছি? নিশ্চয়ই না। দেখেন, এই যে ভাড়া বৃদ্ধি, এটা কিন্তু আমরা আগেও অনেকবার দেখেছি। এখানে একটা মজার জিনিস দেখেন, যখন ডিজেলের দাম 3 টাকা কমেছিল তখন ভাড়া কমেছিল মাত্র 3 পয়সা। এখন ডিজেলের দাম বাড়লো 15 টাকা। তাহলে আমরা যদি সরলীকরণ করি, তাহলে তো আমাদের ভাড়া বাড়ার কথা ছিল 15 পয়সা, সেখানে ভাড়া বেড়েছে প্রায় 45 পয়সার মতো। তাহলে এইখানে আমাদের একটু আগে যে আলোচকরা বললেন, যেভাবে বললেন যে নৈরাজ্য দেখছেন না, কিন্তু আমি একটু বলি, দেখেন, মাঝরাতে তেলের দাম বাড়লো, পরের দিন সকালে আমরা পটাপট দেখলাম লঞ্চ বন্ধ, বাস বন্ধ, এবং 3 দিন ধরে ঢাকা সহ অন্যান্য শহরের যাত্রীরা যে ধরনের বিড়ম্বনা ফেস করেছে। এরপরেও যদি বলা হয় যে নৈরাজ্য নাই, তাহলে নৈরাজ্যের সংজ্ঞা কি সেটা আসলে আমার জানা নেই। দ্বিতীয়ত দেখেন, এই যে ভাড়া যে নির্ধারণ করা হলো, আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করতে চাই। যদিও আপনারা এখন বলছেন যে নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, সেটা তো আরো বড় পরিসরে একটা আলোচনার বিষয়। তার আগে যে ভাড়াটা নির্ধারণ করা হলো, আমার কাছে ভাড়া নির্ধারণের শীটটা আমার সামনে আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে প্রায় 14টি খাতের উপরে। এটা যদি একটু বিশ্লেষণ করেন, দেখবেন এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে। যেমন বলা হচ্ছে যে একটি গাড়ি প্রতি বছর তার ইঞ্জিন ওভারহল করতে হয়। আমরা অনেক গবেষণায় দেখেছি, অনেক পরিসংখ্যানে দেখেছি যে ঢাকা শহরে যে বাসগুলি চলে, মূলত 70% বাসের আসলে ওভারহল করার মতন তার কোনো কন্ডিশন নাই। দ্বিতীয়ত আপনি দেখেন, এই যে মেইনটেনেন্স এবং সংস্কারের কথা বলা হচ্ছে, এখন মেইনটেনেন্স এবং সংস্কার যে ব্যয়টা ধরা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা একটু অতিরঞ্জিত। তাহলে এই যে এত মেইনটেনেন্স যদি করা হয়, তাহলে আমরা ঢাকার মধ্যে যে লক্কর ঝক্কর বাসগুলি দেখি, এগুলো কোথা থেকে আসছে? তৃতীয় দেখেন, একটা খুবই, আমি বলবো একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস বলা হচ্ছে যে দুর্ঘটনার জন্য প্রতি বছর 3 লাখ টাকা খরচ করা হবে। এখানে প্রশ্ন হচ্ছে, একটা গাড়ি যদি দুর্ঘটনার মধ্যে শিকার হন, ড্রাইভার গাড়িটা চালাচ্ছেন, সেখানে যাত্রীদের দায়বদ্ধতা কোথায়? সেটা আমার কিন্তু বোধগম্য না। যাত্রীদের কাছ থেকে 3 লাখ টাকা নেবেন, আপনার গাড়ি, আপনি একটা প্রাইভেট কার ধরেন, আপনি একজন ড্রাইভার কাছে ছেড়ে দিলেন, সেই ড্রাইভার যদি দুর্ঘটনার শিকার করেন বা দুর্ঘটনা ঘটান, নিশ্চয়ই আপনি মালিক হিসাবে এটা ঠিকঠাক করে দিবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যাত্রীরা বাসে রয়েছেন, যাত্রীদের এখানে কোথায় দায়বদ্ধতা যে একটা বাস যদি দুর্ঘটনায় পড়ে, তার জন্য যাত্রীদের কাছ থেকে এই যে ভাড়া আছে সমন্বয়, এই ভাড়ার মধ্যে একটা খাত কিন্তু ঢোকানো আছে দুর্ঘটনা এবং রেনোভেশনের জন্য কিন্তু একটা
বড় একটা খাত রাখা হয়েছে। আরেকটা জিনিস দেখেন, আমরা যখন এই যে আমাদের যে ভাড়াটা নির্ধারণ করা হলো, এখানে দেখবেন যে লেখা আছে যে 70% অকুপেন্সি। আপনি ঢাকা শহরের পিক আওয়ারে যদি বাসগুলি দেখেন, সেখানে 100% অকুপেন্সি, সেখানে স্ট্যান্ডই আছে, অর্থাৎ দাঁড়িয়ে থাকে, সাথে সাথে বাদুর ঝোলা হয়ে কিন্তু অনেকে বিভিন্ন গন্তব্যস্থলে যাচ্ছেন। সেখানে 70% অকুপেন্সি ধরে কিন্তু হিসাবটা করা হলো। এখন করার পর যখন এই যে আমি দেখছি এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, যে খাতগুলি আছে, বেশ কিছু খাত কিন্তু এটা কিন্তু যাত্রীদের সাথে সংশ্লিষ্ট নয়। কারণ একজন ড্রাইভার যদি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ডক্টর জামান, আপনি চমৎকার করে আসলে কয়েকটি পয়েন্ট বিশ্লেষণ করছিলেন, আমরা একটু শুনতেই চাই, কিন্তু আমাদের একটা মাঝখানে বিরতির সময় হয়ে গেছে, ফলে এই আলোচনাটা আমরা একটু সময় নিয়ে আপনার কাছে শুনবো। বিরতির পরে আপনার কাছেই ফিরবো একটু মন দিয়ে শোনার জন্য। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, আর বিরতিতে যাবার আগে আমরা দুটো কাজ করবো। একটু হলো আমাদের একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার কথাটা চট করে শুনে নিতে চাই, এরপর আমরা শিরোনামে যাব। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ জীবন। জি, আর যে উনি যে বললো যে চট্টগ্রামে তিনি গ্যাঞ্জাম হচ্ছে না, 9 টাকা ভাড়া 11 টাকা কি করে নিচ্ছে? উনির ফোন নম্বরটা দেখ, আমাকে সব প্রমাণ করে দেয়। 6 নম্বরের গাড়িগুলা শ্রীপুর থেকে শ্রীপুর ইপিজেড থেকে মার্কেট 11 টাকা ভাড়া নেয় সামনে। উনি কোন যুক্তিতে বলছে কথাটা? আপনি কি চট্টগ্রাম থেকে বলছেন? হ্যাঁ, চট্টগ্রাম থেকে বলছি। আপনার নাম জীবন। আচ্ছা, আমরা বিরতির পর ফিরে এসে ওনার কাছে এই আপনি যে প্রশ্নটি রাখলেন, জি আমরা আমি প্রমাণ করে দেয়। ওনার ফোন নম্বরটা দেয়, সামনে বলছে উনি। জি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার এই বক্তব্য জানানোর জন্য। বিরতির পর ফিরে এসে বাদবাকি আলোচনা নিশ্চয়ই সঙ্গে থাকবেন। ইসমানী নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। পরিবহনে, গণপরিবহনে নৈরাজ্য, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলছি। আমরা ডক্টর হাদুজ্জামানের কাছে যাবার আগে আমরা আরো একজন দর্শক অপেক্ষা করছেন, তার কথা শুনে নিতে চাই। কে আছেন আমাদের সঙ্গে? আপনার কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ শাহাবুল্লাহ সরকার, সিলেট থেকে বলছিলাম। পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনকে কেন্দ্র করে সরকার এবং মালিক পক্ষের মধ্যে যে চুক্তিটা হলো, যেখানে কোনো জনগণের প্রতিনিধি ছিল না, যাত্রী কল্যাণের কোনো লোকজন ছিলেন না, অর্থাৎ যাত্রীরা ছিল না, ইম্পর্টেন্ট তৃতীয় পক্ষ যারা। তারপরে যে সরকারের পক্ষ থেকে ভাড়াটা বাড়ানো হলো, তারপরে যেটা ঘটলো, সারা দেশে একটা হজবরল অবস্থা, বিভিন্ন জায়গায় অনেক বেশি ভাড়া আদায় করা হলো। আমরা সাধারণ মানুষ মনে করছি এইটা একটা পরিকল্পিত, কারণ পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে মানুষের মনে যে কষ্ট, হতাশা এসেছিল, ক্ষোভ এসেছিল, যাতে সেটা প্রশমিত করতে যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে সরকার কর্তৃক, মালিক পক্ষ কর্তৃক, সেটাকে মানুষ আনন্দের সহিত গ্রহণ করিয়া নেয়। এটা হলো সাধারণ একজন পাবলিক হিসাবে, আমজনতা হিসাবে আমার মতামত। প্লিজ, আপনারা কি মনে করেন? জি, অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আরো একজন দর্শক আছেন, চট করে শুনে নিতে চাই। কে আছেন? দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন, নইলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। জি বলুন। জি, মোহাম্মদ জাহাঙ্গীর বলছিলাম, ঢাকা রায়ের বাজার থেকে। জি, কিন্তু গতকালকে আমি উত্তরা থেকে বাসে উঠলাম, আমাদের মোহাম্মদপুরে ভাড়া ছিল আগে 40 টাকা। সে আমার থেকে 70 টাকা নিল এবং খুব খারাপ ব্যবহারও করলো। তাই সেটা ওর ভাড়া নৈরাজ্য হলো না কিভাবে, সেটা আমি একটু মালিক প্রতিপক্ষের থেকে জানতে চাইতেছিলাম। আমাদের সঙ্গে ঢাকা এবং চট্টগ্রামের দুজন মালিক পক্ষের নেতা আছেন, তাদের কাছে আপনি যে প্রশ্নটি রাখলেন এবং আরো কয়েকজন দর্শকও একই কথা বলছেন, আমরা সেই বিষয়গুলো শুনতে চাইবো। আমরা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু ডক্টর হাদুজ্জামান বেশ ভালো কথা বলছিলেন, বেশ ধরে ধরে কোন কোন পয়েন্টে ভাড়া বাড়ানোর যুক্তি রাখা হয়েছিল সেই পয়েন্টগুলো তিনি বিশ্লেষণ করছেন। আমরা সেই পয়েন্টগুলো একটু শুনতে চাই। ডক্টর হাদুজ্জামান। জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি খাতগুলি ধরে ধরে কিন্তু বিশ্লেষণ করছিলাম, যেখানে আমি অত্যন্ত কিন্তু হতাশা ব্যঞ্জক ভাবেই বলবো, এই যে আমরা কিন্তু গবেষণায় রয়েছে, আমরা দেখেছি যে পুরো বাংলাদেশে দুর্ঘটনায় যে পথচারী মারা যায়, এই পথচারী দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট 50% হচ্ছে ভারী যানবাহন। এর মধ্যে ট্রাক আছে, কভার্ড ভ্যান আছে এবং বাসও আছে। বাসের চালক সে বেপরোয়া গতি বা নিয়ম শৃঙ্খলা না মেনে গাড়ি চালিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটায়, সেই দুর্ঘটনার দায়ভার কেন
একজন যাত্রীকে বইতে হবে, এটি কিন্তু একটা বড় প্রশ্ন। সাথে সাথে আমি এখানে দেখছি যে দেখেন এখানে ধরা হয়েছে যে একটা বাসের ইকোনমিক লাইফ হচ্ছে 10 বছর। আপনার যে বাসগুলো দূরপাল্লায় চলে, যখন সেটার ইকোনমিক লাইফ শেষ হয়ে যায় সেই বাসগুলি ঢাকা শহরে ঢুকে, এটা আমরা বিভিন্ন তথ্য থেকেই আমরা জানতে পারি। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে 10 বছর ইকোনমিক লাইফ ধরে একটা সলভেন্স ভ্যালু কিন্তু ঢুকিয়ে দিয়েছে এই হিসাব নিকাশের মধ্যে। এই যে একটা ফর্দ আমি দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এটা একটা মগের মূল্যকের মতন। এখানে আসলে আমি যেটা বলতে চাই যে আমাদের দর্শকরা কিন্তু যুক্ত হলেন, তারাও কিন্তু নৈরাজ্য যেটা বলা হচ্ছে যে নৈরাজ্য বিরাজমান না, সবাই কিন্তু এখানে আর সন্দিহান হয়ে উঠেছে। আপনি দেখেন, আমি একটু আগে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির কথা বলছিলাম। আমি আপনাকে একেবারে দায়িত্ব নিয়ে বলতে চাই যে এই তেলের মূল্য বৃদ্ধির পরেও ভারত এবং পাকিস্তানে 200 কিলোমিটার যদি আমরা একটা বেসিস ধরি, এই 200 কিলোমিটার ট্রাভেল করতে যে পরিমাণ টাকা লাগে, সেটা বাংলাদেশে ওই 200 কিলোমিটার ভ্রমণ করতে যে টাকা লাগবে তার অর্ধেক। তাহলে তেলের মূল্য বৃদ্ধি পেল আন্তর্জাতিক বাজারে, সঙ্গে সঙ্গে ভারতে বাড়লো, পাকিস্তানে বাড়লো, বাংলাদেশেও বেড়েছে, কিন্তু ভারতের চেয়ে তুলনায় অনেক কম। তাহলে এই যে ভাড়া, এই ভাড়াটা কিভাবে যৌক্তিক একটা ভাড়া হলো, সেটা কিন্তু আমার বোধগম্য না। এবং আমার কাছে মনে হচ্ছে কি, এই যে আমি বলছি মগের মূল্য, এটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। তার একটা অন্যতম কারণ যেটা আমি মনে করি, আমরা কিন্তু সবসময় সিমটমস এর ট্রিটমেন্ট দিতে দেখেছি। ফলে এই যে আমরা অনেক সময় বলি বাঁশের চেয়ে কঞ্চি শক্তিশালী, এই যে একটা আমাদের বিশেষণ আমাদের সবার মধ্যে একটা পারসেপশন করে উঠেছে, এই পারসেপশন থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে এই যে কুবিতর্ক বলেন আর যে এই যে কনফিউশন বলেন, যেটা একটু আগে আমাদের একজন দর্শক জিজ্ঞাসা করলেন সিএনজি চালিত এবং ডিজেল চালিত, দেখেন আপনাকে আমি একেবারেই একটি তথ্য দিয়ে বলতে চাই, অতি সম্প্রতি 2019-এ আমরা এই যে আমাদের বিআরটি যে প্রজেক্টে হচ্ছে, অর্থাৎ গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত, এই প্রজেক্টের আন্ডারে আমরা পরিবহন সেক্টরে যারা এখন সার্ভিসে আছেন তাদের একটি সার্ভে করি। সেখানে আমরা 25টা কোম্পানির কাছে যাই এবং তাদের কাছে আমরা বেশ কিছু ডাটা এবং তথ্যপত্র নেই। সেখানে দেখা যায় যে যারা বাসের মালিক রয়েছেন তারাই দেখিয়েছেন যে প্রতি মাসে একটা বাসের পিছনে যে ব্যয় হয়, ধরেন জ্বালানি হিসাবে প্রায় 1 থেকে 1,10,000 তারা দেখিয়েছেন, তার মধ্যে তারা দেখিয়েছেন প্রায় 90,000 হচ্ছে সিএনজির পিছনে। তাহলে 25টা কোম্পানির মধ্যে 20টা কোম্পানি বলেছে যে তাদের মাসিক একটি ব্যয় রয়েছে সিএনজির পিছনে। আমরা যদি একটা রেশিও করি, যদিও এটা একটা স্যাম্পল, আমি আবার রিপিট করছি যেহেতু আমরা গবেষণায় আছি, আমার পুরো ঢাকা শহরে যে 5,500 এখন গণপরিবহন চলছে, এটার উপরে আমার তথ্য বিশ্লেষণ করার কোনো দরকার নেই, কারণ আমি একটা স্যাম্পল নিয়ে দেখবো। পুরো পপুলেশন নিয়ে কাজ করার দায়িত্ব হচ্ছে বিআরটি এর। বিআরটিতে যখন একটা গাড়ি ফিটনেসে যায়, সেই গাড়িটা সিএনজি চালিত না ডিজেল চালিত, এটা রেজিস্ট্রেশনের বিপরীতে এটাকে ঠিক করে দিতে হবে বিআরটি কে। কিন্তু আমরা যে 25টা স্যাম্পল অর্থাৎ মালিকের কাছে আমরা কোশ্চেন করে পেলাম, সেখানে আমরা দেখলাম 20 জন মালিকই বলছেন তাদের প্রতি মাসে জ্বালানি হিসাবে সিএনজির পিছনে প্রায় 90,000 টাকা খরচ হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে 25টার মধ্যে 20টা কোম্পানি যে বললো সিএনজির পিছনে খরচ হয়, তাহলে তারা কি সিএনজি ড্রিভেন নাকি ডিজেল ড্রিভেন? তাহলে এই যে আমাদের একটা ধোঁয়াশা, এই ধোঁয়াশা এটাও একটা নৈরাজ্যের কিন্তু একটা অংশ বিশেষ বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। অনেকগুলো পয়েন্ট আপনি আমাদেরকে দিলেন, যে পয়েন্টগুলো নিয়ে আমরা আসলে অন্তত দুদিনে আলোচনা করতে পারি। আমরা একটা একটা করে সেই পয়েন্টগুলোর একটু যদি সমাধান খোঁজবার চেষ্টা করি। প্রথমে আবারও যেতে চাই বেলায়েত হোসেন বেলাল আপনার কাছে। অনেকগুলো পয়েন্ট আমাদেরকে ডক্টর হাদুজ্জামান দিলেন এবং দর্শকরাও কিন্তু বেশ কিছু পয়েন্ট বলছিলেন, যে বিশেষ করে জীবন নামে একজন চট্টগ্রাম আপনার জেলা থেকেই কথা বলছিলেন, যে বাড়তি ভাড়ার একটি উদাহরণ দিয়ে তিনি আসলে কথা বলছিলেন। এবং আরও একজন দর্শক উল্লেখ করছিলেন যে ভাড়া তো বেড়েছেই, উল্টো তারা কোনো কোনো ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহারের শিকার হচ্ছেন, যেটি আসলে অনেক পুরনো একটি অভিযোগ। কি বলবেন? ধন্যবাদ। দেখেন, আমি সর্বপ্রথম আপনার কথা জবাবটা দিই। একজন যাত্রী উনি আমার কথা শুনে উনি আমার ফোন নম্বর চেয়েছেন। আমি আপনার মাধ্যমে ফোন নাম্বারটা বলে দিই। আমার ফোন নাম্বার হচ্ছে 01686323232। উনি যে ভাড়ার কথা বলেছেন, নিউ মার্কেট থেকে ইপিজেড পর্যন্ত ভাড়া ছিল আগে 9 টাকা, সেটা এখন 18 টাকা নেওয়া হচ্ছে। ওনার অভিযোগটা ছিল সেটা। এখানে আমি যদি ভাড়ার তালিকাটা আপনাকে দেখাই, আমার সামনে ভাড়ার তালিকা আছে 2015 সালে বিআরটি আমাদেরকে যে ভাড়ার তালিকা দিয়েছে, সেখানে নিউ মার্কেট থেকে ইপিজেড এর ভাড়া ছিল 15 টাকা। আজকে 2021 সালে আমাদেরকে যে ভাড়ার তালিকা দিয়েছে বিআরটি, সেখানে নিউ মার্কেট থেকে ইপিজেড এর ভাড়া হচ্ছে 18 টাকা। ওনার থেকে তো ভাড়া বেশি দেওয়া হয় নাই। এখানে সমস্যাটা হচ্ছে, আগে আমরা 15 টাকার জায়গায় 9 টাকা নিয়েছি বা উনি 9 টাকা দিয়েছেন। আমাদের চট্টগ্রাম শহরে কিছু কিছু যাত্রী আছেন স্টপেজ চুরি করেন। ওনারা এক জায়গা থেকে উঠেন আরেক জায়গায় নামেন, 15 টাকার ভাড়া 10 টাকা দিয়ে নেমে যান।
এই 10 টাকা দেওয়াটা ওনার আজীবনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন উনি মনে করতেছেন এটাই মনে হয় ভাড়া, আসলে কিন্তু ভাড়া তো সেটা না, চার্টে তো ভাড়া আরো বেশি। এখন আমি তো আপনাকে তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবো, আমার কাছে ভাড়া চার্ট আছে এখানে। 2015 সালে যে ভাড়া চার্ট পেয়েছি সেখানে নিউ মার্কেট থেকে ইবিজেড ছিল 15 টাকা ভাড়া। এখন আমাদের শহরের স্টাফ গুলো যারা গাড়িতে চাকরি করে, এখানে চট্টগ্রাম এবং ঢাকা হচ্ছে মেগা সিটি শহর, এখানে দৈনিক কাজের সন্ধানে হাজার হাজার মানুষ চট্টগ্রামে ঢুকে, ঢাকাতে ঢুকে। তারা অরিজিনালি ভাড়া চার্জ সম্বন্ধে তারা অবগত না, ভাড়ার চার্জ তারা জানে না, তারা আন্দাজের উপর ভাড়াটা নেয়। নিতে গিয়ে দেখা যায় আমাদের অরিজিনাল যে ভাড়ার চার্ট, সেই ভাড়ার চার্ট থেকে আমরা অনেক কম দামে ভাড়া নিচ্ছি। আজকে যেটা আমি 18 টাকা বলছি নিউ মার্কেট থেকে ইভিজেট হয়েছে, আপনি 2 দিন পরে দেখবেন সেই ভাড়া 15 টাকা হয়ে গেছে, সেটাও 18 টাকা আমরা নিতে পারি নাই। কখনো অরিজিনালি চার্টের ভাড়া আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এটা নিয়ে যাত্রীদের সামনে আমাদের অনেক বাদ বিতণ্ডা, অনেক বর্ষা হয়। পরবর্তীতে আমরা মালিক সমিতির সিদ্ধান্ত দিই, ঠিক আছে বাবা, যাত্রীদের সাথে ঝগড়ার দরকার নাই, যাত্রী 2-1 টাকা কম দিতে চাইলে তুমি কম নিয়ে নিও। কিন্তু সেই কম নেওয়াটাই আজকে আমাদের ঘাড়ের উপর উঠে বসেছে। ওনারা বলছেন আমরা ভাড়া নৈরাজ্য করছি। আমরা কি করব বলেন? যিনি অভিযোগ করছেন ওনার যদি একটা গাড়ি থাকতো, তাহলে আজকে উনি আমার জায়গায় দাঁড়িয়ে আমি যে কথাটা বলছি উনিও সেই কথাটা বলতো। এখানে মোজাম্মেল ভাই আছেন যাত্রী কল্যাণ সমিতির, মোজাম্মেল ভাই আমার অনেক পুরনো, ওনাকে নিয়ে আমি পরিবহনে অনেক অ্যানালাইসিস করেছি, মোজাম্মেল ভাইকে নিয়ে আমি অনেক কাজও করেছি। আমি মোজাম্মেল ভাইকে দাওয়াত করি, মোজাম্মেল ভাই তো চট্টগ্রামের লোক, উনি ঢাকাতেই থাকেন, উনি চট্টগ্রামে আসুক, ওনাকে নিয়ে আমি 1 সপ্তাহ চট্টগ্রামের যতগুলো রুট আছে প্রত্যেকটা রুটে ঘুরবো, কোথায় ভাড়া নৈরাজ্য হচ্ছে, কোথায় চার্টের বেশি ভাড়া নেওয়া হচ্ছে, সেটা যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধি হিসাবে ওনার সাথে আমি থেকে কাজ করব। কোথায় যদি অনিয়ম দেখা যায় আমরা দুইজনে মিলে সেটা প্রশাসনকে হস্তক্ষেপ করার জন্য বলবো। আচ্ছা, একজন দর্শক যেমনটি আসলে অভিযোগ করছিলেন, আপনি তো তার একটা ব্যাখ্যা দিলেন, কিন্তু আরেকটি ব্যাপার, যে অভিযোগটি আমরা আসলে বহু বছর ধরে বহু যাত্রীর কাছ থেকেই শুনে আসি, সেটি হলো তারা আসলে হেনস্থার শিকার হন, দুর্ব্যবহারের শিকার হন। এই বিষয়টিকে আসলে কিভাবে সমাধান করা সম্ভব? যে এটা কোনোভাবেই কাম্য নয়, এটা কোনো সভ্য সমাজে, কোনো ভদ্র সমাজে এটা চলতে পারে না। এবং যাত্রীদের সাথে যে আমাদের স্টাফরা দুর্ব্যবহার করছে না, সেটা আমি অস্বীকার করবো না, এ ধরনের ঘটনা ঘটছে। কিন্তু এখানে আমরা তো মালিক সংগঠন করি, আমরা তো শ্রমিকের প্রতিনিধি নয়। তাহলে যারা শ্রমিকের প্রতিনিধিত্ব করছেন, এই শ্রমিকের দেখভাল করার দায়িত্ব তো শ্রমিক সংগঠনগুলোর। তারা কেন দেখভাল করছে না সেটা তাদের এখতিয়ার। কিন্তু আমরা যতটুকু দেখছি, আমরা রাস্তায় গাড়ি পরিচালনা করতে গিয়ে আমাদের যাত্রীদের সাথে, সম্মানিত যাত্রীদের সাথে আমাদের স্টাফদের অনেক সময় বচসা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। চট্টগ্রামে আপনি জানেন জিসি মোড়ে একটা ঘটনা ঘটেছিল, একজন যাত্রীকে একটা গাড়ির স্টাফ সে লাথি মেরে ফেলে দিয়েছিল 1 টাকা বাড়ার জন্য, এবং সে ধরাও পড়েছে, সে বর্তমানে জেলে আছে। আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থাও নিচ্ছে। কিন্তু মানুষের যে দৃষ্টিভঙ্গি, মানুষের যে আচার আচরণ, আপনি যাত্রী আপনার জায়গা থেকে যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি এবং আচরণ পরিবর্তন করেন, গাড়ির স্টাফ সে যদি তার জায়গা থেকে সে তার দৃষ্টিভঙ্গি এবং আচরণ পরিবর্তন করে, আমি মালিক হিসেবে যদি আমারটা করি, তাহলে আমার মনে হয় একটা সমন্বয় করা সম্ভব হবে এবং সবার মধ্যে একটা ভালো পরিবেশ বিরাজ করবে। কিভাবে সেই উদ্যোগটি নেওয়া যেতে পারে, এটি আপনার কাছে আমরা একটু শুনতে চাইবো, আবার যখন আপনার কাছে ফিরবো। আমরা আরো একজন মালিক আমাদের সঙ্গে আছেন, মালিক সমিতির নেতা অধ্যক্ষ কবির আহমেদ। আমরা একটু আগে ডক্টর হাদুজ্জামান অনেকগুলো পয়েন্ট আসলে বলছিলেন, যে যে পয়েন্টের উপর ভিত্তি করে যে বিবেচনাগুলোকে বিবেচনায় রেখে ভাড়াটা বাড়ানো হয়েছে। যেমন একটি হচ্ছে যে জ্বালানি তেলের দাম, একটি হচ্ছে যে প্রতি বছর আসলে ইঞ্জিন ওভারঅল করার দরকার হয়, রক্ষণাবেক্ষণের পিছনে একটি বড় খরচ হয়, জিনিসপত্রের দাম বাড়ছে, এবং আরো অনেকগুলো বিষয় তিনি আসলে তুলে ধরছিলেন। তো এখানে আসলে যে পয়েন্টগুলোকে বিবেচনায় নিয়ে, আমলে নিয়ে আসলে ভাড়াটি, নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে, তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখানে আসলে হয়তো বাস্তবে এরকম নয়, বাস্তবে খরচ আসলে আরো অনেক কম। এরকমটি হাদুজ্জামান যেমনটি বলছিলেন, এরকম আমরা আরো অনেকেই যারা এই বিষয়ে খোঁজ খবর রাখেন তারাও ঠিক একই কথা বলছেন। তাহলে এক্ষেত্রে কি আসলে মালিক পক্ষের পক্ষ থেকে কি আমরা কি আসলে পুরোপুরি সত্য তথ্য পেলাম না, এরকম কি আমরা ধরে নেব কিনা? আমি ডক্টর হাজিউজ্জামান সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। উনি এই বিষয়ে কাজ করেন, আমি বুঝলাম, কিন্তু উনি যে তথ্যটা দিলেন, প্রথমত ভাড়া বেড়েছে আমার টাকা 42 পয়সা, ভাড়া হয়েছে 1 টাকা 80 পয়সা, 38 টাকা বেড়েছে। এবং এই বাড়ানোর পিছনে যে সকল যুক্তি এবং কারণগুলো উল্লেখ করা হয়েছে, তিনি যেটা বলেছেন যে একটা গাড়ি, আমি আপনাকে বলি, আপনি যদি একেবারে নতুন
ব্র্যান্ড নিউ একটি বাসের মালিক হন, আপনাকে প্রত্যেক মাসে একটি রুটিন মেনটেন্যান্সের শিকার হতে হবে, আপনি করতেই হবে। যেমন আপনাকে আপনার গাড়ির লুব্রিকেন্ট বদলাতে হবে, আপনাকে আপনার গাড়ির সবগুলি ফিল্টার বদলাতে হবে, আপনাকে আপনার গাড়ির এই সবগুলি গিয়ার অয়েল বদলাতে হবে, ব্রেক শু বদলাতে হবে। এগুলি হলো একেবারে একেবারে ব্র্যান্ড নিউ গাড়ির হলেও এগুলি বদলাতে হবে, এগুলো রুটিন মেনটেন্যান্স। এরপরে আছে আপনার ইয়ারলি মেনটেন্যান্স। ইয়ারলি মেনটেন্যান্সের মধ্যে ইঞ্জিন ওভারহোলিং এর একটা প্রশ্ন থাকে, গিয়ার বক্সের একটা বিষয় থাকে, এবং উনার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর পরিবহনের ডিপ্রিসিয়েশন হলো 10% ঊর্ধ্বে। আর আরেকটা জিনিস উনি উল্লেখ করেন নাই, ভাড়া বৃদ্ধির আরেকটা অন্যতম কারণ হলো আমাদের দেশে আমরা প্রচন্ড যানজটের মধ্যে দিয়ে গাড়ি পরিচালনা করি। আপনি ঢাকা থেকে আপনি মতিঝিল থেকে উত্তরা যাওয়ার সময়সীমা আমার মনে হয় না যে ঢাকা শহরের কোনো বিশেষজ্ঞ বলে দিতে পারবেন যে মতিঝিল থেকে উত্তরা কত সময়ে একটা বাস যেতে পারবে। এটা সম্পূর্ণটাই নির্ভর করে যানজটের উপর। এবং যানজটে যখন গাড়িটা দাঁড়িয়ে থাকে, আপনি ঢাকা মতিঝিল থেকে উত্তরা যাওয়ার জন্য যদি আপনার 10 লিটার 20 লিটার তেল খরচ হয়, আপনি যানজটের কারণে এটা অনেক সময় 30-40 লিটারে আপনার খরচ জ্বালানিটার প্রয়োজন হয়ে পড়ে। এই বিভিন্ন কারণগুলি আপনি দেখেন আমাদের 2013 সালের পরে আর ভাড়া বাড়েনি। আমি গত কয়েকদিন বিভিন্ন চ্যানেলে বক্তব্য দিয়েছি। আমাদের 2019-এ আমাদের যে রিভিউ কমিটি, সেই রিভিউ কমিটি ভাড়া বৃদ্ধির একটা সিদ্ধান্ত নিয়েছিল। আমি অঙ্কটা আর বলি না, সেটাও আমরা কিন্তু আমাদের এই ঘোষণায় আমরা পাইনি। আমাদের ইনকাম ট্যাক্স 2-3 গুণ হয়েছে, আমাদের রোড ট্যাক্স, রোড পারমিটের ট্যাক্স, আমাদের ফিটনেসের ট্যাক্স বাড়ানো হয়েছে। আমাদের সমস্ত এই যে আপনার ট্রাক অনির্দিষ্টকালের জন্য তারা গাড়ি বন্ধ রাখলো, তাদের যে জ্বালানির সাথে পাশাপাশি টোলও একটা টোল 350 টাকার টোল 1000 টাকা হয়েছে। এই সবগুলি মিলিয়ে কিন্তু ভাড়া বৃদ্ধির বিষয়টা করা হয়, আমরা দাবি করি সরকার বিবেচনা করা হয়, বিআরটির বিশেষজ্ঞ আপনি কয়েকটি পয়েন্ট বললেন যে এটি আসলে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বার্ষিক রক্ষণাবেক্ষণের একটা বড় খরচের কথা আপনি আসলে বলছিলেন, কিন্তু সেটি আসলে বাস্তবে কতখানি হয় সেটি আমাদের একটা প্রশ্ন থেকেই যায়। কারণ আমরা তো দেখি যে রাস্তায় আসলে প্রচুর লক্ষ্যঝক্কর মার্কা বাস কিন্তু আমরা চলতে দেখি, কালো ধোঁয়া নির্গমনকারী অনেক বাস চলতে দেখি, এবং অচল হয়ে যাওয়া অনেক বাস আমরা রাস্তায় যানজট সৃষ্টি করতেও দেখি। ফলে আসলে কতখানি রক্ষণাবেক্ষণে আদৌ খরচ করা হয় কিনা এটি একটি বড় প্রশ্ন আসলে থেকে যায়। এবং আপনি আরেকটি কথা বলছিলেন যে একটি বড় বাসের ক্ষেত্রে 52 অথবা 56 সিটের কথা আপনি আসলে বলছিলেন, সেক্ষেত্রে এই ধরে নিচ্ছি 52 সিট, তো 52 সিটের আসন সংখ্যা ধরে যদি ভাড়া যদি হিসেব করা হয়, আপনারা তো দাঁড়িয়েও অনেক যাত্রী নেন, তো সেটি তো আসলে নিশ্চয়ই ভাড়া যখন নির্ধারণ করা হয় তখন তো এটি বিবেচনায় আনা হয় না। এটা বিবেচনা আনা হয় না। আমি আপনাকে বলি, দাঁড়িয়ে নিয়ে যাওয়ার কথা না, 52 সিটের গাড়িতে 52 সিটের যাত্রী নিয়ে যাওয়ার কথা না, কিন্তু বাস্তবতা তো আসলে সেটি সমর্থন করে না। বাস্তবতা হলো আমাদের যেহেতু যাত্রীর চাপ রয়েছে, ফলে অবশ্যই দাঁড়িয়ে নেয়ার একটা বাস্তবতা তৈরি হয়। বলছি যে দাঁড়িয়ে যাওয়ার প্রসঙ্গটা আসে তখন যে আমাদের ঢাকা শহরে যে পরিমাণ যাত্রী প্রতিদিন যাতায়াত করে তার তুলনায় বাসের সংখ্যা এখনো অনেক কম, এবং যার কারণে প্রত্যেকটা বাসে অনেক সময় একটা নির্দিষ্ট সময় আছে, অফিস শুরুর সময় এবং অফিস ফেরত যাত্রী, এই দুটা সময়ে যাত্রীরা বাসের মধ্যে ওভারলোড হয়। এই যে দাঁড়ানো যাত্রীর যে বাড়তি যে টিকেটের টাকা, তার কাছে তো টিকেটের টাকা কম রাখা হয় না, তো টিকেটের টাকা তো বসে যাওয়া যাত্রীর সমানই রাখা হয়। তাহলে এই বাড়তি টাকাটা আসলে কে মুনাফা পান? এটা কি মালিক পক্ষ এটি পান নাকি শ্রমিকরা এটা নিয়ে নেন? আমি আপনাকে বলি, মালিক তার সমস্ত ব্যয় নির্বাহের পরে, সমস্ত খরচ নির্বাহের পরে মালিক পরিশেষে যে তার ইনকাম কিছুই থাকে না, আসলে কিছুই থাকে না। আচ্ছা, একটু আমরা কারিগরি সমস্যার মধ্যে পড়ছি, আমরা কথা একটু শুনতে অসুবিধা হচ্ছে অধ্যক্ষ কবির আহমেদের। আমরা আবারও তার কাছে ফিরে যাব। একজন দর্শক আছেন, কে আছেন একটু যদি আপনার মন্তব্যগুলো বলেন আমাদেরকে শুনিয়ে আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুরাদ খান বলছিলাম খুলনা থেকে।
আমি মুরাদ খান বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে তখন কিন্তু আপনার সরকার কিন্তু তেলের দাম কমায় না, বলতেছে যে চুরি হয়, ঘাটতি হয়, এই কথা অনেক বলে। বলার পরে কিন্তু বাসওয়ালারা তখন কিন্তু ভাড়াও কমায় না, সরকারও তেলের দাম কমায় না। তারা বলতেছে যে তেল চুরি হয়, কিন্তু তেল চুরি হয় চোরা কারবারি, দুর্নীতিবাজ, তাদের গুলি করে হত্যা করা উচিত না? যখন মনে করেন একজন পেঁপে চুরি করে তখনও তার সাথে সর্বনিম্ন 2 বছর। তাই চোরা কারবার এটা তো সাজাই হয় না, তারা তো ধোয়া ছাড়া বাইরে চাই। আপনার যখন একজন দুর্নীতিবাজ ধরতে যাবে তখন তার সে 600 কোটি টাকার মালিক, সে 50 কোটি টাকা মারিয়ে দিলে তার মনে করেন জেলেও যাওয়া লাগে না। এরকমের হয়ে যায়, আমরা দেখি টিভিতে যখন দেখি তখন সমালোচনা, পরে সমালোচনা তো হয় না এ নিয়ে। আপনি আসলে একটা দারুণ একটা হতাশার কথাই আসলে বললেন, এটি আসলে আমাদের একটি সামগ্রিক হতাশা তারপর বটে। আবার আমরা কি পরবর্তীতে এই যে বিদ্যুতের দাম, গ্যাসের দাম মনে করেন বাড়ছে, আমি পরবর্তীতে কি আমরা বিদ্যুতের দামের জন্য কিন্তু প্রস্তুত হচ্ছি? হ্যাঁ, লাইনটা কেটে গেল। আচ্ছা, আমরা এই ফাঁকে একটা বিরতি নিয়ে আমাদের আরো অনেকগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা করবার রয়েছে, ফিরে এসে আমরা এই আলোচনাতে থাকছি। ইসমানী নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, আর আজকের বিষয় গণপরিবহনের নৈরাজ্য। আবারও যেতে চাই যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। আমরা একজন দর্শক একটা কথা বলছিলেন যে বিদেশের অনেক দেশে আমরা শুনে আসছি বা হয়তো অনেকে অভিজ্ঞত হয়েছে যে যতটুকু তিনি ভ্রমণ করবেন ততটুকুর ভাড়া দেবেন। এখানে ন্যূনতম ভাড়ার প্রসঙ্গটি আসলে কেন আসে? আপনারা কি এটা সমর্থন করেন? আমরা মালিক পক্ষে নেতা দুজন যারা আমাদের সঙ্গে আছেন তাদের কাছে আমরা একই প্রশ্ন রাখবো, আপনার ভাবনাটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে ন্যূনতম ভাড়া বা সর্বনিম্ন ভাড়া এখানে প্রচলন ছিল না। আমাদের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী, সাবেক নৌ পরিবহন মন্ত্রী যখন হলেন, ওই যে লঞ্চে উনি নৌ পরিবহন মন্ত্রী ছিলেন, উনি নৌ পরিবহন মন্ত্রী থাকা অবস্থায় 2013 সালে যখন ভাড়াটা নির্ধারিত হয়, তখন এই ভাড়া নির্ধারণের সবাই উনি হাজির হয়ে বললেন নৌপথে সর্বনিম্ন ভাড়া আছে 20 টাকা ছিল এটা, সড়কেও একটা সর্বনিম্ন ভাড়া থাকা উচিত। সেই কারণে উনি এই সর্বনিম্ন ভাড়াটা আমাদের উপর জোর করে চাপিয়ে দিয়েছেন। আপনি জেনে থাকবেন নিশ্চয়ই, আমরা যারা এই নগরীতে বসবাস করি, আমরা কিন্তু নগরীতে বিশেষ করে আমরা স্বল্প দূরত্বে কিন্তু বেশি যাতায়াত করি, অর্থাৎ অফিসের কাছাকাছি সবাই বাসা বাড়ি নিতে চায়, সে কারণে স্বল্প দূরত্বে যাতায়াত করে। আর মানুষের যাতায়াতের হাট বাজার এবং অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো, এগুলো কিন্তু খুব স্বল্প দূরত্বে হয়ে থাকে। সেই কারণে নগরীর প্রায় 60% বেশি মানুষ স্বল্প দূরত্বে যাতায়াত করে। তারা এই সুযোগটাকে লুফে নেওয়ার চেষ্টা করেছে। এদিকে যানজটের এই নগরীতে যখন আমি দূরপাল্লার কোনো বাস দূরের যাত্রার কোনো বাস উঠলাম, তখন আমি যানজটে আটকা পড়লে কি করি, নেমে পড়ি। এখন তারা কি করেন, গাড়িতে উঠা মাত্রই ভাড়াটা আদায় করে নেন। এখন নামার সময় আপনাকে আর এটা ফেরত দেওয়ার রেওয়াজ নেই, কারণ তখন বলা হয় আপনার এটা ওয়েবিলে লেখা হয়ে গেছে, আমাকে মালিককে দিতেই হবে। অর্থাৎ আমি ধরুন আমি এমনিতেই গুলিস্তান থেকে যাত্রা শুরু করলাম, শাহবাগে নামবো, আমার কাছ থেকে নেওয়া হলো ফার্মগেট পর্যন্ত ভাড়া। তার উপরে যখন আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নেমে পড়বো অথবা এই যে কাকরাইলে মোড়ে নেমে পড়বো, আমাকে কিন্তু ফার্মগেট পর্যন্ত ভাড়া গুনতে হয়েছে। এটাই হলো যে নৈরাজ্য। এই সমস্ত জায়গাগুলোতে আসলে যতক্ষণ পর্যন্ত আমরা হাত দিতে পারবো না, যতই আমরা তৎপরতা চালাই, মালিকরা যতই দৌড়ঝাঁপ করুক, এই নৈরাজ্য থামাতে পারবে না। আমি তারপরে একটু আমাদের এই যে ভাড়া নিয়ে যে আপনি যেটি বলছিলেন যে নির্ধারিত যতখানি আপনি ভ্রমণ করছেন তার চেয়ে বেশি দূরত্বের ভাড়া আসলে দিতেই হচ্ছে, এটি আসলে এক ধরনের জিম্মি হয়ে আছেন যাত্রীরা। এটি আসলে দায় আসলে কার? এটা কি মালিক পক্ষের না শ্রমিক পক্ষের? দেখুন, আসলে দায় হলো আমাদের নিয়তি, কারণ হলো আমাদের যে ব্যবস্থাপনা, না নিয়তির দায় এটি তো আসলে এক ধরনের একটু তাত্ত্বিক কথা হলো। নিয়তির দায় বলছি শুনে, দেখুন আমি নিয়তির দায় কেন বলছি এটার আমি একটা ব্যাখ্যা দেই। সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন বুয়েটের সম্মানিত অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান স্যার। উনি কিন্তু স্পষ্ট করেছেন এখানে আমাদের সাথে কি কি জুলুম করা হচ্ছে। এই কথাগুলো যখন আমি বলছিলাম
গতকাল মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আমার সমালোচনা করেছেন, উনি বলেছেন আমরা না বুঝে কথা বলছি। আজকে কিন্তু সিপিডিও একই কথা বলেছেন, আজকে বুয়েটের অধ্যাপক জনাব হাদিউজ্জামান স্যারও এই বিষয়গুলো স্পষ্ট করেছেন। দেখুন আসলে আমাদের সাথে কিরকম জুলুম করা হচ্ছে, কিরকম প্রতারণা করা হচ্ছে। ভাড়া নির্ধারণের একটা কমিটি আছে, এটা হলো ব্যয় বিশ্লেষণ কমিটি, যেটার তালিকা উনি প্রকাশ করলেন, বুয়েটের সম্মানিত অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান, উনাকে ধন্যবাদ জানাই। কিন্তু ভাড়া নির্ধারণের এই যে ব্যয় বিশ্লেষণ কমিটি, এটার সদস্য সংখ্যা 15। এই 15 জনের মধ্যে 14 জন 9 জন হলো যে মালিক সমিতির, আর 5 জন হলো সরকারি আমলা, যারা কেউ কোনো বাসে চড়েন না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি বাসে চড়ি, আমি কাউকে কোনোদিন কোনো বাসে দেখিনি, হয়তো দূরপাল্লাতে চড়ে কিনা এটা আমি বলতে পারি না। এই ভাড়া নির্ধারণ কমিটির সদস্যদেরকে আমি কোনোদিন বাসে পাইনি, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো এখানে একজন মাত্র, শুধুমাত্র জায়েজ করবার জন্য কনজিউমার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাখা হয়েছে, অথচ বাংলাদেশে একটি শক্তিশালী যাত্রী সংগঠন আছে, সরকারি নিবন্ধিত, এবং এই সংগঠনটি যাত্রীদের সাথে সবসময় সোচ্চার থাকবার চেষ্টা করে, প্রতিবাদী থাকবার চেষ্টা করে, এবং সব অন্যায্য কর্মকাণ্ডগুলো জনসম্মুখে তুলে ধরবার চেষ্টা করে, সরকারি নোটিশে আনবার চেষ্টা করে। আমরা কিন্তু কারো বিপক্ষে গিয়ে কোনো আন্দোলন করতে চাই না, আমরা মালিকরা লাভবান হোক এটা কিন্তু সবসময় চাই। এই যে আমার আগে কবির ভাই বললেন, ওনারা এত কিছুর পরেও ওনারা লাভবান হয় না। এখানে দেখুন ঢাকা মহানগরীর প্রায় যে বাসগুলো আছে এগুলো কিন্তু সবই লক্ষ্যচক্কর। মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী এটা নিয়ে এই লক্ষ্যচক্কর বাসের বিরুদ্ধে সবসময় বলেছিলেন, হয়তো ইদানিং বলছেন না, সবসময় কিন্তু এগুলোর বিরুদ্ধে উনি সোচ্চার ছিলেন একটা সময়। এখন কথা হচ্ছে যে এই যে লক্ষ্যচক্কর বাসটাকে আপনি পুরো নতুন বাসের আকারে ভাড়া ধরে আমার কাছে চাপিয়ে দিলেন। আপনি তো এটার আয়ুষ্কাল তুলেছিলেন 10 বছর, এটা 20 বছর আগে, এটা 10 বছর শেষ হয়েছিল, এখন বয়স চলে 30 বছর, এখনো এটার গড় আয়ু ধরছেন আপনি 10 বছর। এই যে দেখেন ভাড়া নির্ধারণ শুভঙ্করে ফাঁকি। এখন আমি যদি বলি যে এখানে 70% আপনি গড় বোঝাই ধরলেন, অর্থাৎ 30টা সিট খালি, অথচ 100% বোঝাইয়ের পরে আরো 30 জন আপনি বাসের ভিতর বাদুজুলা করে নিয়েও আপনি লাভ করতে পারলেন না। কিন্তু আশেপাশের দেশ, যেখানে এই যে ডক্টর হাদিউজ্জামান বললেন, যেখানে এই পাকিস্তান, ভারতে তেলের দাম আমাদের চেয়ে অনেক বেশি, আমাদের এখানে 80 টাকা, ওখানে 100 টাকার বেশি, সেই জায়গাতে বাড়ায়নি, তারা কি লাভবান হয় না? এবং অন্যান্য পৃথিবীর আমরা অনেক দেশে দেখেছি যেখানে এত যাত্রী নেই, বাসে যাত্রী থাকে 5 জন, 7 জন, 10 জন, তারা কিন্তু যাত্রীর জন্য ঘন্টার পর ঘন্টা বসেও থাকে না, তারা কি লাভবান হয় না? কিন্তু এখন কথা হচ্ছে কি, আপনি যখন জুলুমের টাকায় এটা আপনার পকেটে নেবেন, এখানে কিন্তু আপনি বরকত পান না। এই কারণেই আপনার এখানে হয় না। আসলে বাসের ভাড়া আমি যতবারই বাড়ে ততবারে তাদেরকে একটা কথা বলি, ভাই এইভাবেও আপনারা কিন্তু লাভবান হতে পারবেন না, কারণ বাসের ভাড়া বাড়ার সাথে সাথেই কিন্তু চাঁদাটা বেড়ে যায়, অন্যায্য খরচটা বেড়ে যায়, অর্থাৎ এটা অবৈধ টাকা, এটা অবৈধ পথে চলে যায়। আমাদের মালিক ভাইরা হয়তো টাকার অঙ্কে এই টাকাটা একটা বড় অঙ্ক কালেকশন হচ্ছে দেখেন, কিন্তু প্রকৃতপক্ষে এই টাকাটা তারা নিতেও পারেন না, এবং এই ব্যবসা করে তারা সম্মানও পান না। আসলে আমাদের এখানে পরিবহন খাতে একটা সংস্কার প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সংস্কারটি হবে না, অর্থাৎ ফুটো কলসিতে আপনি উপরে থেকে পানি ঢাললে যে অবস্থা, ঠিক একই অবস্থায় পর্যবসিত হবে। আমি মনে করি আগে কলসির বালতির ফুটোটা বন্ধ করতে হবে, তারপর উপর থেকে পানি ঢালতে হবে। মোজাম্মেল হক চৌধুরী আসলে সরাসরি না বলে আপনি আসলে ইঙ্গিতে যে কথাটি আসলে বললেন, যে এখানে আসলে আমরা হয়তো সাদা চোখে দেখতে পাচ্ছি যে এখানে ভাড়া বাড়ানো হয়েছে এবং সেটি দৃশ্যত মালিকদের পকেটে যাচ্ছে, কিন্তু আপনি আসলে যে ইঙ্গিতটি দিলেন সেটি আসলে মালিকদের পকেটে যাচ্ছে না, সেটি হয়তো অন্য কোথাও হয়তো চলে যাচ্ছে। আমরা দেখি আমাদের পক্ষের কাছে চলে যাচ্ছে, অন্য কারো পক্ষে চলে যাচ্ছে। আমরা বেলায়েত হোসেন বেলাল আপনার কাছে এটা শুনতে চাই, যেটি আসলে মোজাম্মেল হক চৌধুরী আসলে যে ইঙ্গিতটি দিলেন, যে আমরা জানি যে পরিবহন সেক্টরে বিপুল অঙ্কের চাঁদাবাজির কথা আমরা বহু বছর ধরে শুনে আসছি, এবং সেই চাঁদার পরিমাণটিও এই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে গিয়ে যে ভাড়া বাড়লো, চাঁদার পরিমাণ কি পরিমাণ বাড়লো সেই খবর আমরা কিন্তু আসলে জানি না, গণমাধ্যমে দেখি নাই, সামাজিক যোগাযোগের মাধ্যমেও দেখি নাই। আপনি কি আমাদেরকে এ বিষয়ে কিছু আলোকপাত করতে পারেন কিনা? দেখেন, আমি আপনাকে একটা জিনিস এনশিওর করতে পারি, চট্টগ্রামে বর্তমানে পরিবহনে কোনো চাঁদাবাজি নাই। কোনো নাই এটা বলেন না, কম আছে বলেন।
আমি বলি মোজাম্মেল ভাই, আপনি আমার কথাটা শুনেন। ঢাকার চেয়ে অনেক কম, এটা বলে। আমি বলি মোজাম্মেল ভাই, ঢাকার খবর বলার জন্য আমাদের সঙ্গে চট্টগ্রাম অধ্যক্ষ কবির আহমেদ ছিলেন। তিনি কারিগরি সমস্যা, তাকে আমরা হয়তো সাময়িক সময়ের জন্য হারিয়েছি। তিনি যুক্ত হলে আমরা তাকে এই প্রশ্নটা করব। আপনি বেলায়েত হোসেন বেলাল, আপনি বলুন। চট্টগ্রামে বর্তমানে বাসে কোথাও কোনো চাঁদাবাজি হচ্ছে না। আমার জানা মতে কোথাও হচ্ছে কিনা আমি জানি, তবে আমার জানা মতে হচ্ছে না। দেখেন, এই পরিবহন ব্যবসাটা আজকে আমরা যারা করছি, আমরা কিন্তু চেষ্টা করছি যাত্রী সেবার মান কিভাবে উন্নয়ন করা যায়। কি কারণে করছি? আমি চট্টগ্রামের কথাই বলবো, আমি বাংলাদেশের অন্য কোনো জায়গার কথা বলবো না। আমাদের চট্টগ্রামের প্রয়াত নেতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী এই চট্টগ্রামে যাত্রীদের মান উন্নয়নের জন্য অনেক চেষ্টা করেছেন। সেখানে আমিও ছিলাম, আমাকে দিয়ে উনি অনেক কাজ করিয়েছেন। আমরা করেছি, আমরা মহিলা বাস সার্ভিস করেছি, আবার বাসের মাঝখানে পার্টিশন দিয়ে মহিলা এবং পুরুষ আলাদা করেছি, যেটা মোজাম্মেল হক ভাইও জানেন। আজকে চট্টগ্রামে পরিবহন ব্যবসাকে একটা সুদৃঢ় মজবুত জায়গায় যাত্রী সেবার মান উন্নত করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা এই ব্যবসাটা এসেছিলাম। এখন আজকে আমাদের দুর্ভাগ্য কি জানেন? আমি নিজে খুব অপরাধী মনে হয় যে লেখাপড়া শিখে কেন এই সেবামূলক ব্যবসা করতে এসে আজকে আমি এখানে আদালতে কাঠগড়ায় মানুষের সামনে কথা বলতে হচ্ছে। এই ব্যবসাটা এই কারণে এসেছিলাম যে এই ব্যবসাটা অত্যন্ত হালাল ব্যবসা। সব দিক দিয়ে যা থাকে একদম কোষ্টি পাথরে যাচাই করাটা এটা মালিকের জন্য থাকে। সেই কারণে এই হালাল ব্যবসায় ছিলাম। ভবিষ্যতে আমি যদি মরে যাইতো কালকে সকালে সেটা অন্য কথা, কিন্তু আমি ভবিষ্যতে আমার ভবিষ্যৎ বংশধর পুত্র যারা আছে তাদেরকে বলে যাবো জীবনে যেন এই সেবামূলক পরিবহন ব্যবসায় না আসে। কারণ এখানে সেবা করতে গিয়ে এসে আপনি মানুষের গালি খাবেন, আপনি নিজের পকেট থেকে টাকা ইনভেস্ট করে মানুষের গালি খাবেন, এই ব্যবসা তো আমরা চাই না। তার চেয়ে ভালো একটা পান দোকান করলেও আমাদের জন্য অনেক ভালো হবে আমি মনে করি ব্যক্তিগতভাবে। চট্টগ্রাম শহরে কোথাও আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, ছোট ছোট যে হিমেনলার এবং টেম্পো গাড়িগুলো আছে সেখানে নীরবে নিবৃত্তি কিছু লোক চাঁদাবাজি করছে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু বাসে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাসে কোথাও চাঁদাবাজি হচ্ছে না। কিন্তু ছোট লেগুনা টেম্পো এগুলোতে কিছু লোক যারা গাড়ির মালিকও না, বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায়, বিভিন্ন সন্ত্রাসী ছত্রছায়া থেকে এই গাড়িগুলো থেকে কিছু লোক চাঁদাবাজি করছে। আমি বিভিন্ন সময় প্রশাসনের মিটিংয়ে আমি এগুলো বলেছি, এদেরকে আইনের আওতায় আনার জন্য, কিন্তু এরা অদৃশ্য, এদেরকে কোনোভাবেই ধরা যাচ্ছে না। গত মাসেও 5-6 জন লোক চট্টগ্রামে ধরেছে র্যাবে, এর আগেও ধরেছে। যারা রাস্তায় চাঁদাবাজি করতে নামছে তাদেরকে কিন্তু প্রশাসন ধরছে না যে তা না, কিন্তু এক দীর্ঘ দেশটা স্বাধীন হয়েছে 50 বছর হয়ে গেছে। 50 বছরের জঞ্জাল আপনি 1 মাসে বা 1 বছরে শেষ করতে পারবেন না। কিন্তু কোনো একটা জায়গা থেকে তো আসলে এটা শুরু করতে হবে। আপনি অনেক চমৎকার বললেন, আপনার কাছে আবারও ফিরবো। আমরা একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শকের কথাগুলো একটু শুনে নিতে চাই। কে আছেন আমাদের সঙ্গে? আমি মোহাম্মদ আব্দুল মজিদ, রাজবাড়ী। জি, আমি আজকে ঢাকা গিয়েছিলাম আমার ওই যে স্কুল থেকে বোর্ডের একটা কাজে। সেখানে আপনাদের এই যে নৈরাজ্য অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান প্রায় দেখি, এই জন্য অনুষ্ঠান দেখতে চাই, এই জন্য প্রশ্ন করতেছি। রাজবাড়ী থেকে ঢাকার দূরত্ব সর্বোচ্চ 120 কিলো বা 25 কিলো। গভর্নমেন্টের যে সিদ্ধান্ত 1 টাকা 80 পয়সা হিসেবে যদি ধরি আমরা, 217 টাকা বা 18 টাকা ভাড়া আসে। এট দ্য সেম টাইম যদি আপনি রাজবাড়ী থেকে গাবতলী থেকে পাটুরিয়া 70 কিলোমিটার, সেখানে যদি আমরা ওই 1 টাকা 80 পয়সা হিসেবে ধরি, সেখানে ভাড়া আসে 126 টাকা, সেখানে 150 টাকা করে। এই যে নৈরাজ্য, এখন আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল, ওনার যে কথা যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিলে সেখানে ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তিনি আজকে বলেছেন। গভর্নমেন্টের একজন প্রভাবশালী মন্ত্রী, এখন আমি মনে করি যে যদি তার এই কথার বাস্তবায়ন দেখতে চাই আমরা, তাহলে কিন্তু গভর্নমেন্টের নজরদারি বাড়ানো উচিত। আর তা নাহলে কিন্তু আমরা মনে করবো এটা ভাওতাবাজি। কারণ রাষ্ট্রীয়ভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেটা বাস্তবায়ন হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। জি, অনেক ধন্যবাদ, আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলেন, অনেক ধন্যবাদ। আমরা এরকম আরো অনেক দর্শকের ফোন পাচ্ছি, আমরা চেষ্টা করছি সবাইকে অ্যাকোমোডেট করতে। আমাদের সঙ্গে আবারও অধ্যক্ষ কবির আহমেদ যুক্ত হয়েছেন। একটু আপনার কাছে আবারও একটু ফিরতে চাই। আমরা কিছুক্ষণ আগে যে ভাড়া বাড়ানোর যে সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গিয়ে তখন একটা প্রসঙ্গ উঠলো, যেটি বেলায়েত হোসেন বেলাল চট্টগ্রামের বিবরণটি দিলেন যে ভাড়া তো আসলে বেড়েছে, এবং আপনিও একটু আগে বলছিলেন যে এত কিছুর পরও আসলে পরিবহন মালিকদের পকেটে আসলে কিছু থাকে না, এটি মোটেও সেই অর্থে অত লাভজনক ব্যবসা নয়। এবং বেলায়েত হোসেন বেলাল বলছিলেন যে তিনি এই ব্যবসায় আসার পরে এখন তিনি আসলে কিছুটা ভাবছেন যে তিনি আসলে এটা কন্টিনিউ করবেন কিনা।
আমরা এ নিয়ে আসলে এন্তার অভিযোগ শুনছি, অনেক বাদানুবাদের গল্প শুনছি, এবং একটা প্রসঙ্গ আসছে যে বাড়তি ভাড়ার একটি বড় অংশ নাকি চাঁদাবাজির খাতের নাকি চলে যাবে। ভাড়া বেড়েছে, কাজে চাঁদার পরিমাণও বেড়েছে। তো এই মালিকদের পকেটে যাচ্ছে বাড়তি ভাড়ার অংশ, যেটি আমাদের কাছে দৃশ্যমান, আমাদের সাদা চোখে মনে হচ্ছে যে মালিকরা হয়তো উপকৃত হচ্ছেন, কিন্তু আসলে কি হচ্ছেন কিনা, চাঁদাবাজিতে কি এটা বড় অংশ বেড়ে যাচ্ছে কিনা, আপনি কি যোগ করবেন? জি, অধ্যক্ষ কবির আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু একটু আনমিউট করে নেবেন আপনার। জি জি, শুনছি আমরা জি এখন। জি, এবার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি আমার সংযোগটি কিছুক্ষণের জন্য কেটে যাওয়ায়। জি 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 আমি আপনার এই দুটি প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনি আমাকে অনুগ্রহ করে শুনবেন। একটা হলো, এই যে চাঁদাবাজির কথা পরিবহনে ঢালাও ভাবে বলা হচ্ছে যে মালিকরা চাঁদাবাজি করছে, শ্রমিকরা চাঁদাবাজি করছে। আমি আপনাকে একটা জিনিস বলি, যেই সোনারগাঁ হোটেলের সাথে বিজিএমইর যে ভবনটি ভাঙা হলো, এটা 300 কোটি টাকার বিল্ডিং। এই 300 কোটি টাকা কিন্তু বিজিএমই নিজের টাকায় করা হয়েছে। এটা কিন্তু সরকার দেন নাই, অথবা কোনো সংস্থা অনুদানও দেন নাই। আপনি একটা সাধারণ কথা, এটিএন নিউজের, এটিএন বাংলা চ্যানেলের সমস্ত ব্যয় এটিএন চ্যানেলের যিনি মালিক তাকেই বহন করতে হবে, এবং সেজন্য তাকে এখানে পুঁজি লগ্নি করতে হবে। এই চাঁদাবাজির প্রশ্নটা কেন আসে? আমাদের কি পরিচালনা ব্যয় নেই? প্রত্যেকটা মালিক সমিতির, প্রত্যেকটা কোম্পানির তার পরিচালনা ব্যয় আছে, তার কোম্পানির তার স্টাফের স্যালারি আছে, তার কাউন্টার ভাড়া আছে, লক্ষ লক্ষ টাকা তার মেনটেনেন্স আছে। এগুলি কোথা থেকে আসবে? এই জিনিসগুলি কেউ কিন্তু, আপনারা যেহেতু পরিবহন ব্যবসা একটি ব্যতিক্রম ধর্মী ব্যবসা, এই কারণে এটার গভীরে খুব কম মানুষে যেতে পারেন যতক্ষণ পর্যন্ত না তিনি একজন বাস বা ট্রাকের মালিক না হন। এটা বাস্তব অর্থে একটা দুরূহ ব্যবসা, একটা কঠিন ব্যবসা। আপনাকে আমি একটা উদাহরণ দেই। আপনি একটা হুন্ডাই গাড়ির, একটা হুন্ডাই বাসের দাম হলো 1,75,00,000 থেকে 80,00,000 টাকা। 1,80,00,000 টাকার একটি বাস আপনি 15 বছর পরে আর পাবেন না, এটি স্ক্র্যাপ হয়ে যাবে। এটা এই পুঁজিটাই আপনার থাকবে না। তাহলে আপনি হিসাব করে দেখেন যে আপনার ডিপ্রিসিয়েশন এই 15 বছরে কত গেল, প্রতি বছর কত লক্ষ টাকা হলো। এবং প্রত্যেকটা যানবাহনের ক্ষেত্রে এটা একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের পরে আপনি আর গাড়ি চালাতে পারবেন না, ইট উইল বি স্ক্র্যাপ। তখন আপনি এই ব্যবসাটাই আমরা করি, যে আমাদের পুঁজিটা এমন একটা জায়গায় আমরা লগ্নি করেছি যে একটা নির্দিষ্ট সময়ের পরে এই পুঁজিটা আর থাকে না। আমি একটা জমি কিনলাম, 20 বছর পরে এই জমির দাম বাড়বেই, না বাড়লেও কমবে না, কিন্তু 20 বছর পরে আমার গাড়ির আর দাম থাকবে না, আমার গাড়ি স্ক্র্যাপ হয়ে যাবে। পরিবহন ব্যবসাতে এরকম একটা শুভঙ্করের ব্যাপার রয়েছে। তো চাঁদাবাজি শব্দটার প্রতি আমার চরম ভাবে বিতৃষ্ণা এবং ঘৃণা আছে। আপনার এই যে ঢালাও ভাবে পরিবহন মালিক এবং শ্রমিকদেরকে চাঁদাবাজির কথা বলা হচ্ছে, এটা আসলে ঠিক না। এখানে সত্যিকার অর্থেই মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন গুলি তাদের পরিচালনা ব্যয় যেটা প্রয়োজন সেটাই নিচ্ছে। কিন্তু আপনি যেটা প্রত্যেক সময় এই অভিযোগটি শুনি যে চাঁদাবাজি হচ্ছে না, যে তা না, আমাদের উপরে অনেকভাবেই চাঁদাবাজি হয়, অনেকভাবেই আমাদের উপরে চাঁদাবাজি হচ্ছে। এগুলি আমরা এখানে আর এই মিডিয়াতে বলতে চাই না, এগুলি আমরা সরকারের কাছে আমরা এগুলি দাবি উত্থাপন করি, এই সমস্ত চাঁদার হাত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন সময়। আর যেটা আমি বলবো যে ভাড়া বৃদ্ধির একটা যৌক্তিক মোজাম্মেল হক চৌধুরী বলছিলেন যে এবার যে ভাড়া বাড়লো, ভাড়া বাড়ার প্রেক্ষাপটে চাঁদার পরিমাণও নাকি বেড়েছে। একদম না, কোথাও নাই। আপনি এই ধরনের উদাহরণ যদি কেউ দিতে পারে, না, আমরা আসলে জানি না, আমরা আসলে যে দেখি যে ভাড়া বেড়েছে এবং মালিক পক্ষ হয়তো উপকৃত হচ্ছেন, কিন্তু আসলে কি মালিক পক্ষ উপকৃত হচ্ছেন, নাকি আসলে একটি অদৃশ্য কোনো একটি পক্ষ যারা আসলে চাঁদা আদায় করে তারা আসলে তাদের পকেট ভারী হচ্ছে? এই ধরনের কোনো তথ্য প্রমাণ আমরা আসলে কোনো কোথাও দেখি না, কিন্তু আমরা শুনতে পাই ফিসফিস। আপনার কাছে একটু শুনতে এলাম। চাঁদাবাজির বিষয়ে আমি একটু কথা বলতে চাই। বেলাত ভাই, আমি শেষ করি, আপনি বলবেন। আমি আপনাকে বলি, এই বর্ধিত ভাড়ার সাথে চাঁদার কোথাও কোনো সম্পর্ক নাই। যিনি অভিযুক্তি করেছেন তিনি যদি বলতে পারেন যে বাংলাদেশের কোনো সমিতি, কোনো শ্রমিক ইউনিয়ন এই বর্ধিত ভাড়ার প্রেক্ষিতে তাদের চাঁদার হার বাড়িয়েছে অথবা
কোনো চাঁদা বেশি নিচ্ছে। আমি এটাকে চ্যালেঞ্জ করলাম যে এই ধরনের কোনো ঘটনা কারো জানা থাকলে আমাদের আমরা সময় পেলাম মোজাম্মেল হক চৌধুরীর কাছে শুনবো। আর বেলায়েত হোসেন বেলাল যেন কি একটা যোগ মোজাম্মেল করতে ভাইকে চাইছিলেন। আমি অনুরোধ করবো আমাকে জানানোর জন্য যে এই ধরনের কোনো কিছু আমাদের কোথাও ঘটছে কিনা। কবির ভাই, তাহলে পৃথিবীর দেশে দেশে স্বল্প যাত্রী বহন করেও তারা লাভবান হয়, আমাদের এখানে বাদুরজোলা হয়ে আমরা এত কষ্ট করে যাতায়াত করেও আপনারা কেন লাভবান হন না? কারণ আশেপাশের দেশে চেয়ে আমাদের দেশে ভাড়ার হার বেশি এবং আমাদের কাছে আমাদের দেশে যাত্রী সংখ্যা বেশি এবং আমাদের দেশে দূরপাল্লা সড়কগুলো ইতিমধ্যে যেটা হয়েছে, আগে যে সমস্ত সড়কগুলো এক লাইনে ছিল এগুলো এখন 4 লেনে উন্নীত হয়েছে, অবকাঠামো উন্নত হয়েছে। কিন্তু একটু আগে আমাদের সঙ্গে যে বুয়েটের শিক্ষক রয়েছেন ডক্টর হাতিজুজ্জামান, তিনিও বলছিলেন যে প্রতিবেশী অনেক লাভবান হচ্ছেন না। জি জি, প্রতিবেশী অনেক দেশের সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখি যে বাংলাদেশে পরিবহনের খরচ অনেক বেশি, অনেক বেশি। রাইট। আমি আপনাকে বলি, মোজাম্মেল ভাইকেও বলি, মোজাম্মেল ভাইও বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন। আপনি দেখেন আমাদের মতো এই এত বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থা পৃথিবীর অন্য কোথাও আছে কিনা সন্দেহ আছে। জি, আমরা আপনার কথা শুনবো। বেলায়েত হোসেন বেলালও যেন কি একটা যোগ করতে চাইছিলেন, তবে আপনার কাছে একটু পরে আসছি, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, না নিলেই নয়। ফিরে এসে আপনার কাছে আপনার কথাগুলো শুনবো। ছোট্ট বিরতি পর ফিরছি, সঙ্গে থাকুন। ইসমানী নিউজ আর এক্সট্রার একদম শেষ অংশে আছি। বেলায়েত হোসেন বেলাল যেন কি যোগ করতে চাইছিলেন, একদম ছোট করে যদি একটু যোগ করেন। বলতে চাচ্ছিলাম, বারবার যে চাঁদাবাজির কথাটা বলা হয়, এখানে বিষয়টা হচ্ছে এই যে আগে আমরা দেখতাম আজ থেকে 5-10 বছর আগে মালিক সমিতি, শ্রমিক সমিতি, অর্থাৎ মালিকদের সংগঠন। কিন্তু এখন বর্তমানে যেটা হয়েছে, গত কয়েক বছর পর্যন্ত 2-4-5-7 জন 10 জন মিলে সমাজসেবা অধিদপ্তর থেকে অথবা জয়েন্ট স্টক থেকে তারা একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আসে পরিবহনের, তারা একটা সমিতি, অর্থাৎ সমিতির মালিক তারা। কিন্তু তাদের নিজস্ব কোনো গাড়িও নাই, তারা গাড়ির মালিকও না, কিন্তু তারা এই একটা নাম দিয়ে তারা রাস্তায় নেমে যাচ্ছে, গুটি কয়েক সদস্য নেয়, নিয়ে তাদের থেকে তারা চাঁদাবাজি করে। এইটা হচ্ছে প্রকৃত জিনিস চাঁদাবাজির। কিন্তু প্রকৃত মালিক সংগঠন যারা, যার গাড়ি আছে, যিনি গাড়ির মালিক, যিনি শ্রমিক, যার লাইসেন্স আছে, তারা রাস্তায় কখনো চাঁদাবাজি করে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো এবং বুকে হাত দিয়ে বলবো। এটা নিয়ে আমরা একদিন আলাপ করবো। চাঁদাবাজির এই বিষয়টি আসলে অনেক পুরনো একটি সমস্যার কথা আমরা জানি। এটা আজকে আর আমাদের যেহেতু সময় অল্প, আজকে আর এটা নিয়ে আমরা কথা হয়তো এগোতে পারছি না। আমরা আরেকদিন এটা নিয়ে বড় করে আলোচনা করবো। অনেক ধন্যবাদ। আমরা একটু ডক্টর হাতিজুজ্জামান আপনার কাছে যেতে চাই। অনেকক্ষণ আপনার কাছে আসা হচ্ছে না, কিন্তু অনেকগুলো পয়েন্ট নিশ্চয়ই আপনি মানে এর মধ্যে নোট করে রেখেছেন, আপনি অনেকগুলো বলছিলেনও। আমরা আসলে যে সংকটের মধ্যে আছি এবং এক ধরনের প্রতিপক্ষের একটা ব্যাপার হয়ে গেছে যে পরিবহন সংশ্লিষ্ট যারা সেবা নিচ্ছেন যাত্রী, এবং দুপক্ষ একটা মুখোমুখি অবস্থানই হয়ে গেছে। ভাড়ার হার নিয়ে তাদের একটি বড় সংকট রয়েছে, যাত্রী সেবার মান নিয়ে, আর বিশৃঙ্খলা যে চলাচলের ক্ষেত্রে, সেটি তো আসলে একটি পুরনো সমস্যা। আমরা বহু আলোচনা করছি কিন্তু কোনো সমাধানের কোনো পথ খুঁজে পাই না। সহসা কি এটাকে শৃঙ্খলা আনার কোনো পথ আপনি দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি এই সমাধানের আগে একটু ছোট করে বলি যে অধ্যাপক কবির আহমেদ উনি আমার যে বিশ্লেষণ সেটার দু একটা পয়েন্ট তুলে ধরলেন। তবে আমি যেটা বলবো, উনি যেমন বলছিলেন যে যানজটের বিষয়টা, এটা অস্বীকার করার কারণ নাই যে যানজটে পড়লে সেখানে ফুয়েল বার্ন বেশি হবেই। আমি ওনাকে একটু বলতে চাই, যেহেতু ওনারা অ্যাসোসিয়েশনকে লিড দিচ্ছেন, ওনাদের উচিত হবে এই যে আমাদের বার্ষিক আনুমানিক ব্যয়, যেটা পরিচালনা ব্যয়, যেটা বিআরটি হিসাব করেন, সেখানে কেন ওনারা যানজটের ব্যয়টা ঢুকাচ্ছেন না। পাশাপাশি উনি একটা জিনিস আসলে, এটা আমি মনে করি এটা ব্যাখ্যা দেওয়া অত্যন্ত কঠিন, যে এই যে দুর্ঘটনার জন্য 3 লাখ টাকা ধরা হয়েছে, চালক দুর্ঘটনা ঘটাবে আর যাত্রী এটার ব্যয় বহন করবে, এটা কি মানে মগের মুল্লুক নাকি? সেটা কিন্তু একটা ইস্যুস। আর আপনি এখন সমাধানের পথে যেটা আসছেন বলছেন, আমি একটু ব্যাখ্যা করি। দেখেন, আসলে সড়কের উপর নির্ভর থেকে এটার কোনো সমাধান হবে না। আপনি যদি 1974-75 সালের বাজেটের দিকে খেয়াল করেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওখানে দেখবেন যে আমাদের নৌখাতে 40% উনি বরাদ্দ দিয়েছিলেন, সড়কের বরাদ্দ ছিল 30%। উনার যে ভিশন, উনার যে দর্শন, সেখান থেকে কিন্তু আমরা দিকভ্রষ্ট হয়ে গেছি। আপনি এই সমস্যা কখনোই সমাধান করতে পারবেন না যদি না একটা ভারসাম্যপূর্ণ
বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা আমরা গড়ে তুলতে না পারি। আপনি দেখেন যে এই যে আমাদের বর্তমান সরকার আমাদের ঢাকা শহরে 5টা মেট্রো লাইন তৈরি করছে প্রায় 2 থেকে 3 লক্ষ কোটি টাকা দিয়ে। সরকারের কিন্তু সক্ষমতা আছে। একটু আগে আমরা কিন্তু বিভিন্ন সময় শুনি যে এই যে আমাদের যারা বাস ব্যবসার সাথে জড়িত রয়েছেন তারা মুনাফা করতে পারছেন না। তাহলে এখানে কিন্তু একটা সমাধান হতে পারে, যেহেতু ওনারা মুনাফা করতে পারছে না এবং সরকার যেহেতু 2 থেকে 3 লাখ কোটি টাকা ব্যয় করার সক্ষমতা আছে। আমি আপনাকে একটা সহজ একটা হিসাব বলি, আমরা একটা গবেষণা করে দেখেছি মাত্র 5,000 কোটি টাকা যদি সরকার ব্যয় করে পুরো ঢাকা শহরে একটি সমৃদ্ধ, শৃঙ্খলা এবং একটি মেরুদণ্ড যুক্ত একটি গণপরিবহন ওরিয়েন্টেড একটি ডেভেলপমেন্ট করা সম্ভব এবং সরকারের সেই সক্ষমতা আছে। কেন এটা মাত্র 5,000 কোটি টাকার ব্যাপার। তো সেখানে কি তখন আমাদের যে মালিক সমিতি বা শ্রমিক ফেডারেশন যারা আছে তারা কি তখন বলবে যে তারা লসে আছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। পাশাপাশি আমি বলবো, দেখেন বর্তমান সরকার কিন্তু একটি প্রকল্প নিয়েছে, আপনি জেনে থাকবেন, যে $3 বিলিয়ন দিয়ে আমাদের ঢাকার চারিপাশে যে নদীগুলি রয়েছে সেটা ব্যবহার করে একটি সার্কুলার ওয়াটারওয়ে নির্মাণ করছেন। আমি বলবো এটা একটা সুন্দর একটা পদক্ষেপ, কিন্তু এটা মনে রাখতে হবে 2004 পর থেকে 2004, 2010, 2014 এই ধরনের কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে। কেননা পরিকল্পনার যদি ঠিক মতো আমরা না করতে পারি এবং এই যে আমাদের ওয়াটারওয়ে, আমাদের রেল খাত প্লাস আমাদের যে সড়ক পরিবহন, এগুলোর মধ্যে যদি আমরা সমন্বয় না করতে পারি, এই যে ভাড়া নিয়ে যে নৈরাজ্য, এবং আমরা এখন দেখলাম যে ভাড়াটা অ্যাডজাস্ট করা হলো, আপনি কি এটা নিশ্চিত করে বলতে পারবেন যে 1 মাস পরে আবার জ্বালানি তেল বাড়বে কি কমবে? যদি বাড়ে তাহলে কি আবার ভাড়াটা আপনি অ্যাডজাস্ট করবেন? তার মানে হচ্ছে কি এইখানে আসলে আমাদের যারা যাত্রী আছে আমি বলবো তারা কিন্তু জিম্মি হয়ে গেছে, কেন তাদের কাছে কোনো বিকল্প নাই। এই জন্য আমি বলছি যে আমাদের বিশেষ করে বিআরটিসি কে কিন্তু এখানে একটা রোল মডেল প্লে করতে হবে। বিআরটিসি রুট ফিটনেস থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে যে সুযোগ সুবিধা পায়, বিআরটিসি যেভাবে গ্রো করার কথা ছিল, কিন্তু এখানেও দুর্নীতি এবং অনিয়মের কারণে বিআরটিসি কিন্তু এখন সরকারের জন্য একটা বোঝা হয়ে গেছে। কিন্তু এটা পুরাতন কথা, আমাদের সামনে তাকাতে হবে। বিআরটিসি কিন্তু একটা প্রকল্প নিয়েছে, 300টা বাস তারা প্রকিউর করছে। তবে বাস প্রকিউর করাই কিন্তু সবকিছু না, কেননা যোগাযোগ ব্যবস্থার মধ্যে পরিবহন একটা মাত্র এলিমেন্ট। এখানে রাস্তা আছে, ম্যানেজমেন্ট আছে, অনেক কিছু আছে। এদিকেও বিআরটিসি মনোযোগী হতে হবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশ রেলওয়ে এই যে একটা দর্শন, এখন পর্যন্ত রেলকে তারা দেখে একটা দূরপাল্লার একটা যানবাহন হিসাবে, কিন্তু আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ক্যালকাটা দেখেন, সেখানে সার্কুলার রেলওয়ে আছে, সেখানে আরবান রেলওয়ে আছে, সেখানে মেট্রো রেল রয়েছে, সেখানে ব্রিটিশ আমল থেকে ট্রাম রয়েছে, সেখানে বাস সার্ভিস রয়েছে। এটাকেই বলা হয় একটা। অর্থাৎ আপনি আসলে বলছেন যে গণপরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে সেক্ষেত্রে আসলে সমন্বিত সবগুলো টুলগুলো ব্যবহার করে একটি সমন্বিত পরিকল্পনার মধ্যে বাস্তবায়ন আসলে দরকার। আপনি চমৎকার বললেন। আপনার কাছে কারণ আপনার কাছে আমি একটু বলে নিই, আপনার কাছে যদি বিকল্প না থাকে, আপনি তো একটা এলিমেন্টের উপর যদি নির্ভর হয়ে পড়েন, আপনি তো সেখানে জিম্মি হবেন। এটা স্বাভাবিক, এটাই কিন্তু প্রকৃতি। আমাদের নীতি নির্ধারক এবং নগর পরিকল্পকরা নিশ্চয়ই এগুলো নিয়ে ভাববেন। আমরা আসলে এই আশাটি আসলে রাখতে চাই, জিম্মি দশা থেকে যদি আমাদের মুক্তি পেতে হয়। অনেক ধন্যবাদ ডক্টর হাতিউজ্জামান, আপনি খুব চমৎকার বললেন। আরেকদিন আপনার কাছে একটু বড় করে শুনবো। আরো বেশ কিছু প্রসঙ্গ আমরা আজকে সময় পেলাম না বলে আর উত্থাপন করলাম না, কিন্তু গণপরিবহনের এই বিষয়টি আমাদের নিয়মিত আলোচনার বিষয়। আমরা নিয়মিত আলোচনাটি আমাদের আলোচনা টেবিলে রাখতে চাই। অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যে 4 জন অতিথি ছিলেন, কথা বললেন, তাদের অভিমত এবং তাদের ভাবনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে। তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। শুভরাত্রি।